হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই ডিফারেন্সিয়েশনের সেকেন্ড লেকচার স্টার্ট করতেছি ভাই। সো আশা করি আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। সো এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে এখানে হচ্ছে জয়েন দিতে পারো ভাই এই ফেসবুক গ্রুপটাতে। তো এখানে হচ্ছে আমি আমার মানে অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে থাকি জিনিসটা। সো চলো তাহলে আমরা আমাদের আজকে লেকচারটা স্টার্ট করি। তো আমি আশা করতেছি আজকের লেকচারটা তুমি স্টার্ট করার আগে অবশ্যই ভাই গতকালকে লেকচারটা পড়ে আসছো, কারণ গতকালকে লেকচার হচ্ছে আমরা তোমার কয়েকটা সূত্র দেখাই দিয়েছিলাম। সো চলো তারপরে যদি কেউ ভুলে গিয়ে থাকো আমি একটু করে দেখাই দিই তাহলে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটু করে তাহলে একটা দুটো জিনিস রিভিউ করি, যে যে সূত্রগুলো আজকে আমরা বেসিক্যালি ইউজ করব। রিভিউ দেখো তো ভাই, ওইখানে আমরা গতকালকে কি পড়ে আসছিলাম। গতকালকে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে তোমার এরকম ছিল যে কোনো ফাংশন কোনো ফাংশন এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অস্তিত্বশীলতার শর্ত অস্তিত্বশীলতার শর্ত মানে এক্সিস্টেন্স অফ লিমিট, এটার একটা শর্ত আমরা অলরেডি ভাই গতকালকে পড়ে আসছিলাম। এবং শর্তটা কত ছিল ভাই, তোমার হচ্ছে ভাই লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কত হইতে হইতো, রাইট হ্যান্ড লিমিটের সমান সমান হইতে হবে। আর এটাকে যদি আমরা ফার্দার যদি একটু ভাঙাই, লেফট হ্যান্ড লিমিট ছিল আমার লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স, আর আমার রাইট হ্যান্ড লিমিট ছিল ভাই লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ এফ অফ এক্স। এটা তো আশা করি তোমাদের সবার মনে আছে, আমরা গতকালকে আলোচনা করে আসছি। আর আমরা এটাও দেখছিলাম যে কোনো ফাংশন এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি কন্টিনিউয়াস হওয়ার শর্ত। এটা কত ছিল ভাই, এটা ছিল তোমার হচ্ছে ভাই লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হইতে হইতো, এবং এটা ইকুয়ালস টু তোমার হওয়া লাগতো হচ্ছে ভাই এফ অফ এ, যে বিন্দুতে বের করতে বলছে। এখানে যদি এক্স ইকুয়াল টু এ বলছে, তাহলে তুমি জাস্ট এক্স এর জায়গায় এখানে এফ অফ এ, জাস্ট এক্স এর জায়গায় এখানে এ বসাই দিব। এগুলো আমরা গতকালকে দেখে আসছি, প্রমাণ সহ দেখছি আমরা এগুলা। আর দেন এটাকে তুমি যদি ফার্দার ভাঙাও, লেফট হ্যান্ড লিমিটকে লিখতে পারতো তুমি লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স, রাইট হ্যান্ড লিমিটকে লিখতে পারতা লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ এফ অফ এক্স, দেন ইকুয়ালস টু তোমার এফ অফ এ হওয়া লাগতো। সো এগুলো এটা ছিল হচ্ছে আমার ভাই তোমার একটা ফাংশন কোনো একটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কন্টিনিউয়াস হওয়ার শর্ত ছিল হচ্ছে আমার এটা। আর দেন ওই ফাংশনটার আমার হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের অস্তিত্বশীলতা, মানে লিমিট থাকবে কি থাকবে না, মানে এটা কি লিমিটটাকে অ্যাকচুয়ালি আছে কি নাই, সেটার হচ্ছে ভাই এক্সিস্টেন্সের শর্ত ছিল হচ্ছে আমার এটা, মানে অস্তিত্বশীল আছে কিনা। সো এগুলো তো ভাই গতকালকে আমরা আলোচনা করে আসছি। সো আশা করতেছি আমরা এগুলো তুমি পড়ে আসছো। তো চলো আমরা তাহলে হচ্ছে যে গতদিন হচ্ছে তোমার ভাই লিমিটের অস্তিত্বশীলতার ম্যাথ দেখে আসছি, কিন্তু লিমিটের অস্তিত্বশীলতার ম্যাথগুলা মানে অতটা আহামরি ইম্পর্টেন্ট না, তারপর আমরা দেখে আসছি কিভাবে সলভ করতে হয়। চলো আমরা তাহলে দেখি এরপরে যে এই কন্টিনিউয়াসের একটা ম্যাথ দেখে আসো, যে ম্যাথটা তোমার হচ্ছে ভাই বুয়েটে আসছিল 2014 সালে। তো চলো আমরা এই ম্যাথটাকে অ্যানালাইসিস করি। প্রথমে আগে বলছি কি দেখো, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো। তাহলে দেখো ফার্স্টেই বলে দিচ্ছে শূন্য ব্যতীত কে এর এমন একটি মান, তার মানে কে এর মান কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না। তাহলে তোমাকে ফার্স্ট কন্ডিশনটা দিয়ে দিচ্ছে কি কোয়েশ্চনের মধ্যে, কে নট ইকুয়ালস টু জিরো। কারণ দেখো বলেই দিছে শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো, অর্থাৎ কে এর মানটা শূন্য হইতে পারবে না। তাহলে তোমাকে ফার্স্টে কিন্তু বলেই দিছে কে এর মানটা শূন্য হইতে পারবে না, তার মানে বলছে এই শূন্য ছাড়া কে এর এমন একটা তুমি ভ্যালু নির্ণয় করো যার জন্য উল্লেখিত যে ফাংশনটা দেওয়া আছে সেটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন। অর্থাৎ তোমাকে বলে দিছে তোমার এই ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কি বলতো অবিচ্ছিন্ন, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে তোমার ফাংশনটা কন্টিনিউয়াস, এটা তোমাকে কোয়েশনে বলে দিছে। অর্থাৎ তোমাকে বলে দিছে কোয়েশনে যে তোমার ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কন্টিনিউয়াস, বলছে কে এর মান কত হইলে এই যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এটাই বলছে। দেখো শূন্য বিন্দুতে কে এর এমন একটি মান নির্ণয় করো যা উল্লেখিত ফাংশনকে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, অর্থাৎ কে এর এমন একটা ভ্যালু বের করো যেটা এক্স ইকুয়াল টু জিরোতে তোমার ফাংশনকে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস করবে। অর্থাৎ তোমাকে বলে দিছে কিন্তু তোমার ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসের যে কন্ডিশন ছিল ওইটাকে অ্যাপ্লাই করে আমরা কে এর ভ্যালুটা বের করব। আর এরপরে তোমাকে বলছে তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো, মানে তুমি যে উত্তরটা পাইছো এটা কি কারেক্ট নাকি রং।
আচ্ছা, তাহলে চলো আমরা এখানে দেখি ফাংশন অফ এক্স দেওয়া কি আছে। বলছে দেখো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 10kx ডিভাইডেড বাই এক্স যখন এক্স এর ভ্যালুটা লেস দেন 0 হয়, আর 3x প্লাস 2k স্কোয়ার যখন এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে আমি চলো এখানে একবার লিখে দিই তোমাকে। এখানে এফ অফ এক্স যেটা, এটা তোমার এখানে দেওয়া আছে 10kx ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভাই এক্স যখন তোমার এক্স লেস দেন 0 হয়, আর 3x প্লাস 2k স্কোয়ার যখন তোমার এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। এটা তোমাকে এখানে বলে দিছে। তাহলে এখন তোমার কোন বিন্দুতে চেক করা লাগবে কন্টিনিউটি? এক্স ইকুয়াল টু 0-তে। তাহলে তুমি এখন লিখে দিবা যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স এর অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, অবিচ্ছিন্ন হওয়ার শর্ত আমরা অলরেডি দেখে আসছি মাত্র। শর্তটা কি ছিল ভাই? দেখো তখন আমরা এক্স ইকুয়াল টু এর জন্য দেখছি, এখন আমরা এক্স ইকুয়াল টু 0-র জন্য দেখবো। তো লেফট হ্যান্ড লিমিট, আমি তাহলে এখানে একটু পাশে লিখে দিই, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান হইতো, এবং এটা ইকুয়াল টু হবে এফ অফ এ ছিল, তো এখানে তো এর জায়গায় 0 আছে, কারণ এক্স ইকুয়াল টু 0 বসে, তাহলে এফ অফ 0 বসাবা। তাহলে শর্তটাকে তুমি যদি ভেঙে লিখো, লিখবা লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স, আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ এফ অফ এক্স, আর ইকুয়াল টু এফ অফ 0 হবে। তাহলে দেখো এটা হচ্ছে যে ভাই অবিচ্ছিন্ন শর্ত, আর তোমার বলছেই কোয়েশ্চনে যে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, তার মানে এই শর্তটাকে মেনে চলবে। তো এই শর্তটাকে মেনে চললে আমার হচ্ছে কিসের ভ্যালু বের করা লাগবে? কে এর ভ্যালু বের করা লাগবে। চলো আমরা তাহলে কে এর ভ্যালু বের করি। দেখো ফার্স্ট অফ অল আমরা চলো আগে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। ফার্স্টে চলো আমরা আগে বের করি লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট দেওয়া আছে কত ভাই? লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স দেওয়া। লক্ষ্য করে দেখো, এখন এখানে কথা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম। দেখো এখানের মধ্যে দুইটা জিনিস আছে, এফ অফ এক্স, এই উপরের জিনিসটা ইউজ হবে যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট, আর নিচের জিনিসটা ইউজ হবে যখন এক্স এর ভ্যালুটা 0-র ইকুয়াল অথবা 0 থেকে যখন বড়। এখন আমাকে বলে এখানে কি দেখাচ্ছে? লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ। গতদিন আমরা কি শিখছি 0 নেগেটিভের অর্থ? গতদিন আমরা 0 নেগেটিভের অর্থ শিখছি যে 0 নেগেটিভ যদি থাকে এটা মানে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম। তার মানে এক্স টেন্স টু 0 নেগেটিভ, এটা মানে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম। তো 0 থেকে যদি কম হয় তখন আমরা কোনটা ইউজ করবো? এফ অফ এক্স এর জায়গায় এটা ইউজ করবো। অর্থাৎ আমরা এখানে তাহলে কোনটা বসাবো? লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স এর জায়গায় কিন্তু বসাবো tan অফ কে এক্স ডিভাইডেড বাই কিন্তু ভাই এক্স বসাবো। আশা করি কেন নিচেরটা বসাই নাই এটা বুঝতে পারছো, কারণ নিচেরটা বসাবো যদি এক্সটা গ্রেটার দেন 0 হয় অথবা ইকুয়াল টু 0 হয়। আচ্ছা এটা পাইলাম। তো গতদিন আমরা কি শিখছি দেখো তো, এইগুলোকে সলভ করার নিয়ম কি? দেখো এক্স টেন্স টু 0 নেগেটিভ, এটা মানে কি এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম, তাহলে এক্স এর সাথে যদি কিছু একটা যোগ করো তাহলে 0 হওয়া পসিবল। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি করবো? আমরা লিখবো ধরি এক্স প্লাস এইচ মানে সামথিং ইকুয়াল টু 0। অর্থাৎ তাহলে কি করলাম দেখো তো, এখানে লেখা তোমার হচ্ছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম, কারণ এখানে 0 নেগেটিভ দেওয়া। এটার মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু যদি 0 থেকে সামান্য কম হয়, তাহলে এক্স এর সাথে যদি কিছু একটা যোগ করো তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিছু একটা কি সেটা তো আমি জানি না, আমি এইচ ধরে নিছি, এই জন্য এখানে ধরে লিখছি। তাহলে এখন দেখো এরপরে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এরপরে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু, তাহলে আমার আসবে মাইনাস এইচ আসবে, রাইট? এখন দেখো, এখন তোমার কোশ্চনে কি লেখা ছিল? যখন এক্স টেন্স টু 0 নেগেটিভ। দেখো তো যখন এক্স টেন্স টু 0 নেগেটিভ মানে কি? এক্স এর ভ্যালুটা যখন 0 থেকে সামান্য কম, মানে 0 খুব কাছাকাছি, তাহলে তুমি এখানে এক্স এর জায়গায় 0 চিন্তা করো। তুমি তাহলে এখানে এক্স এর জায়গায় কি চিন্তা করো ভাই? 0 চিন্তা করো। তো এখানে তুমি যদি কোনো কারণে যদি এক্স এর জায়গায় যদি 0 পুট করো, তোমার এইচ ইকুয়াল টু কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট? দেখো এক্স টেন্স টু 0 নেগেটিভ না, এটা মানে কি এক্স এর ভ্যালুটা 0 খুব কাছাকাছি। তাহলে তুমি এক্স এর জায়গায় 0 বসাই দেখো, এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে তোমার এইচ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তখন তুমি লিখতে পারবে, আমি তোমাকে টেকনিক গতকালকে শিখাইছি, যদি কখনো এরকম থাকে এক্স টেন্স টু 0 নেগেটিভ, সরাসরি তুমি লিখে দেবে এরপরে এইচ টেন্স টু 0। কেন দেখো, কারণ এক্স এর ভ্যালুটা যখন 0-র কাছাকাছি যাবে, এই এক্সটা যখন 0-র কাছাকাছি যাবে, এটা যদি 0 হয়ে যায়, এইচটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 0-এর যোগফল তো 0। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা থাকতেছে না, শুধু এইচ ইকুয়াল টু 0 থাকতেছে। অর্থাৎ এক্স যখন 0-র কাছাকাছি যাবে, এইচ তখন 0 হয়ে যাবে, 0-র কাছাকাছি যাবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। কিন্তু খেয়াল রাখবা, এক্স এর এখানে নেগেটিভ দিলে এখানে নেগেটিভ দিও না। হ্যাঁ, আসলে এই নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে? সামান্য কম, এতই সামান্য কম, তুমি সেটাকে নেগলেক্ট করতে পারো চাইলে। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এরপরে আমরা তাহলে লিখতে পারি লিমিট
এই x টেন্স টু জিরো নেগেটিভের জায়গায় h টেন্স টু জিরো বসাই দিব। আর এখানে আমরা যেটা করব tan k এই x এর জায়গায় দেখো তো আমরা এখানে পাইছি কত x ইকুয়াল টু মাইনাস এইচ, তাহলে এখানে আমরা মাইনাস এইচ বসাই দিব। আর নিচে আছে দেখো x এর জায়গায় তাহলে কত বসাবো ভাই, মাইনাস এইচ বসাই দিব। তাহলে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট, রাইট। তাহলে দেখো এবার আমি কত পাচ্ছি, তাহলে খেয়াল করে দেখো লিমিট h টেন্স টু জিরো, তোমার এখানে তাহলে আগে তো তুমি এখানে মাইনাস এইচ নিয়ে আসছো। একটা জিনিস দেখো তো আমরা সবাই জানি যে দেখো ছোটকাল আমরা সবাই শিখে আসছিলাম, সেটা কি ছিল ভাই, তোমার যদি সাইন মাইনাস থিটা থাকে তুমি কিন্তু এটাকে লিখতে পারতা কত ত্রিকোণমিতি অনুসারে মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা থাকলে তুমি লিখতে কিন্তু কস থিটা। আর তোমার যদি টেন মাইনাস থিটা থাকতো তুমি কিন্তু লিখতাম মাইনাস টেন থিটা। কেন এরকম লিখতে, এগুলো তো তোমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছো। তারপর আমরা যখন ত্রিকোণমিতি পড়াবো তখন এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করবো কেন তুমি এরকম লিখতা। ওকে, প্রমাণটা দেখাবো কেন এটা এরকম হইতো। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি এরপর এখানে। তাহলে এখানে দেখো আমরা এইখানে টেনের ভিতরে একটা মাইনাস আছে না, তাহলে এই মাইনাস থাকলে মাইনাসটাকে আমি কোথায় নিয়ে আসতে পারি, আগে নিয়ে আসতে পারি। তাহলে কিন্তু আমরা এখানে আগে নিয়ে আসলে কি হবে দেখো, এই মাইনাস টেন কে এইচ। ওকে, এটা হয়ে গেছে। তাহলে এখন দেখো এই উপরের মাইনাস আর নিচের মাইনাস কিন্তু কাটাকাটি যাবে। তাহলে তোমার এখানে থাকবে কত, আমি যদি নেক্সট পৃষ্ঠায় যাই দেখো, তাহলে আমরা যদি এখান থেকে আসি লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু, তাহলে আমার এখানে থাকতেছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু তোমার দেখো কত, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো, দেন এখানে আসতেছে তোমার হচ্ছে টেন কে এইচ ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে আবার আসবে হচ্ছে তোমার টেন কে এইচ ডিভাইডেড বাই এইচ। এখন দেখো কতদিন আমরা কি শিখছিলাম ভাই, গতদিন আমরা একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে ভাই ছিল তোমার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই যদি এক্স হইতো, দেখো কত ভাই, সাইন এক্স বাই তোমার যদি কখনো এক্স হইতো তুমি এটাকে কত লিখতা, ওয়ান লিখতা। আবার লিমিট এইচ টেন্স টু জিরো যদি তোমার এখানে কোনো কারণে টেন এক্স ডিভাইডেড বাই এক্স এক্স যদি থাকতো, সরি এইচ কেন দিলাম, এটাতে এক্স হবে। লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইডেড বাই যদি এক্স থাকতো এটাকে তুমি কত লিখতা, ওয়ানে লিখতা। তাহলে দেখো তো এই ফর্মুলাগুলো আমরা গতকাল শিখছিলাম, কিন্তু আমরা এগুলো প্রমাণ করিনি, আজকে এগুলো আমরা প্রমাণ করব। ঠিক আছে, কোত্থেকে আসছে এটা আমরা দেখবো আজকে। আচ্ছা, কিন্তু জাস্ট আমরা ফর্মুলা শিখছিলাম। তাহলে এখন দেখো এখানের মধ্যে কি হইতো, এখানে তোমার যদি এক্স থাকতো এখানেও তোমার কিন্তু এক্সই থাকতে হবে, দেন তুমি হচ্ছে এখানে এটাকে ওয়ান লিখতে পারবা। কিন্তু খেয়াল করে দেখো এখানে হচ্ছে ভাই কে এইচ আছে, এখানে তোমার অনলি এইচ আছে। তাহলে যদি তুমি এখানে ওয়ান লিখতে চাও তোমার এখানে এক্সট্রা করে একটা কে আনতে হবে। এখন কে যে তুমি আনছো, কে দিয়ে তাহলে কাটাকাটি করে ফেলতে হবে, কারণ এই কে তো তুমি এক্সট্রা আনছো, রাইট। আর এই কে দিয়ে তাহলে তোমার কি করা লাগবে, এই গুণফল করে দিতে হবে। কেন, কারণ এটা এবং এটা কাটাকাটি গিয়ে যেন আগেরটার মতোই থাকে। তাহলে এই কেটা আনছো কেন, এই যে উপরে কে এইচ এর মতো বানানোর জন্য। তাহলে দেখো তোমার এখানে থাকতেছে কত, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এই টোটাল জিনিসটাকে তুমি তাহলে কত লিখে দিতে পারো, ওয়ান লিখে দিতে পারো। তাহলে এখানে ওয়ান থাকতেছে ইন্টু কে থাকতেছে, তাহলে তোমার এখানে লেফট হ্যান্ড লিমিটের মান থাকতেছে তোমার কাছে কে। ভাই বুয়েটাতে এত বড় স্পেস থাকে না, এত বড় অঙ্ক তাহলে আমি কিভাবে করবো। এখন কথা হচ্ছে বুয়েটা তো তুমি এত ভেঙে ভেঙে করবো না, এটা যেহেতু তুমি ফার্স্ট টাইম করতেছো তাই তোমাকে হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তুমি এখানে অনেক লাইন স্কিপ করবা, এটা তোমার হচ্ছে ভাই একদিনে ডেভেলপ হবে না ভাই। আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিস করতে থাকবা তোমার হচ্ছে যে এই জিনিসটা তখন মানে আরো দেখবা যে খুব ফাস্ট হয়ে যাচ্ছে ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, এটা নিয়ে টেনশন নিও না, আগে প্রথম কাজ হবে তোমাদের অঙ্কগুলো বোঝা। তুমি এখন থেকে যদি মানে বুয়েটের জন্য মানে হচ্ছে যে বুয়েটে যেভাবে লিখবে এখন থেকে যদি ওইভাবে লিখতে চাও আসলে কিছু শিখা হবে না। আগে প্রথমে ভেঙে ভেঙে শিখো, দেন প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে হচ্ছে ভাই তুমি ছোট করে আনবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করে ফেললাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন রাইট হ্যান্ড লিমিট বের করা। এগেইন তাহলে আমরা হচ্ছে এখন বের করবো তোমার হচ্ছে ভাই রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট মানে কত ভাই, যে তোমার এক্স টেন্স টু জিরো পজিটিভ, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন এখানে তাহলে তুমি কত বসাবে এবার। এবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তো এবার ইন্টারেস্টিং ব্যাপার আছে ভাই, এফ অফ এক্স এর জায়গায় কত বসাবা। এবার কিন্তু দেখো এক্স টেন্স টু জিরো প্লাস, এটা মানে কি এক্স এর বিরোধ জিরো থেকে সামান্য বড়। তো তুমি এখানে দেখো এক্স এর বিরোধ যদি জিরো থেকে বড় হয় তাহলে কিন্তু আমরা এটা ইউজ করি। তাহলে এফ এক্স এর জায়গায় কিন্তু আমরা থ্রি এক্স প্লাস টু কে স্কোয়ার লিখবো। তাহলে এফ এক্স এর জায়গায় আমরা কত লিখবো, থ্রি এক্স প্লাস টু কে স্কোয়ার। ওকে, তাহলে দেখো জিনিসটা এখানে আমরা কি করলাম, তাহলে এক্স এক্স গ্যারাট যেহেতু এখানে এক্স টেন্স টু জিরো প্লাস তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালু জিরো থেকে সামান্য বড়, তাহলে এফ এক্স এর জায়গায় তখন আমরা কত লিখবো বলতো, এই জিনিসটাকে লিখবো।
আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এইবার আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিটটাকে এরকম লিখছিলাম, এরকম ভাঙাইছিলাম। ভাঙানোর পর আমরা কিন্তু এখানে ক্যাটে নিয়ে অনেক কারসাজি করছি, তাই না? কত হচ্ছে এই কারসাজিগুলো আমরা কেন করছি? কারসাজি এই যে দেখো, এখানে একটা কে আনছি, এখানে একটা কে করছি। ডাইরেক্ট আমি এখানে এই যে জায়গায় জিরো বসে দিলে কি হইতো? ডাইরেক্ট আমি জিরো বসাই নাই কেন? খেয়াল করে দেখো তো, ডাইরেক্ট যদি তুমি জিরো বসাইতা, ডাইরেক্ট যদি তুমি এখানে জিরো বসাই দিতা এইচ এর জায়গায়, তাহলে এখানে জিরো হইতো, আর উপরে করে থাকতো বলো তো জিরো থাকতো। তো খেয়াল করে দেখো এখানে এই টেন জিরো মান কত? জিরো। আর এটা মান কত? জিরো। তো জিরো বাই জিরো আসতো, তো জিরো বাই জিরো তো ইনফিনিটি হয়ে যায় ভাই। তো তোমাকে তো এখানে লিমিটের মান বের করতে বলছে, তো লিমিটের মান যদি ইনফিনিটি হয়, এটা আসলে তোমার হচ্ছে যে অঙ্কটা হইলো না, তোমার কাছে একটা নির্দিষ্ট মান বের করা লাগবে, তাই না? কারণ এখানে দেখো মান নির্ণয় করতে বলছে, তো ইনফিনিটি বের করতে তো হবে না, তোমাকে ফাইনাইট একটা মান লাগবে, মানে একটা নির্দিষ্ট ভ্যালু লাগবে। এই জন্য হচ্ছে আমরা কারসাজি করে ডাইরেক্ট জিরো না বসায়ে কে আনলাম, কে দিয়ে কাটাকাটি করলাম, দেন এইটার তো সূত্রই আছে, ওয়ান পাইলাম। এখানে কে লিখলাম এই গুণফল আকারে, এই জন্য কে পাইলাম। এখানে দেখো এবার কি করতে হবে, এখানে দেখো তো লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, এটা মানে কি এক্স এর ভ্যালু জিরো থেকে সামান্য বড়, তাহলে এক্স থেকে যদি কিছু একটাকে বাদ দিয়ে দাও তাহলে সেটা জিরোর সমান হবে। তাহলে এখানে আমরা ধরি আমরা যদি কোনো কারণে এক্স থেকে যদি এইচ কে বাদ দিই তাহলে আমরা জিরো পাবো। কি করলাম বলো তো, এক্স টেন্ডস টু যেহেতু জিরো প্লাস, এটা মানে কি এক্স এর ভ্যালু জিরো থেকে সামান্য বড়, তাহলে এক্স থেকে যদি কিছু একটাকে বাদ দাও তাহলে তুমি জিরো পাবা। তাহলে তোমার এখানে আসবে কত? এক্স ইকুয়াল টু এইচ আসবে। দেখো, যখন এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য বড়, অর্থাৎ জিরোর খুব কাছাকাছি আর কি, কিন্তু জিরো থেকে সামান্য বড়, তাহলে তুমি এখানে এক্স এর জায়গায় জিরো চিন্তা করো, এক্স এর জায়গায় জিরো চিন্তা করো। তাহলে দেখো এক্স এর জায়গায় যদি জিরো চিন্তা করো তখন মাইনাস এইচ ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে আলটিমেটলি এইচ ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে যখন এক্স টেন্স টু জিরো প্লাস, তখন তোমার এইচ টেন্স টু জিরো আসবে। অলওয়েজ মনে রাখবে এইচ টেন্স টু জিরো অলওয়েজ আসবে তোমার, ওকে? আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে তুমি কত পাচ্ছ ভাই? রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু পাচ্ছ লিমিট এইচ এর জায়গায় তাহলে জিরো বসাই দাও, এই এক্স টেন্স টু জিরো প্লাসের জায়গায় থ্রি এক্স, তো এক্স এগুলো তুমি এইচ পাইছো, এক্স এর জায়গায় এইচ বসাও, টু কে স্কোয়ার। তারপর দেখো এখন এখানে দেখো এখানে কিভাবে কোনো কারসাজি করতে হবে কিনা দেখো তো, এখানে কি লিমিট এইচ টেন্স টু জিরো আছে না? তাহলে তুমি যদি এখানে এইচ এর জায়গায় যদি জিরো বসাই দাও তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এখানে টু কে স্কোয়ার থাকতেছে, এটা তো একটা নির্দিষ্ট মান আসতেছে, এখানে কিন্তু কোনো ইনফিনিটি আসতেছে না। তাহলে যেহেতু আমাকে মান বের করতে বলছে, তাহলে আমার তো ইনফিনিটি আসলে চলবে না। সো এখানে যেহেতু আমি যদি জিরো বসাইও দিই তাহলে আমার ইনফিনিটি আসতেছে না, তাহলে আমার আর কারসাজি করার দরকার নাই, আমি ডাইরেক্ট বসাই দিব। তাহলে এখানে যদি আমি ডাইরেক্ট বসাই রাইট হ্যান্ড লিমিট এগুলো, তাহলে আমার কত আসবে দেখো, এই যদি জিরো আমি এখানে বসাই দিই, থ্রি ইন্টু জিরো প্লাস টু কে স্কোয়ার, তাহলে ইকুয়াল টু আসবে আমার হচ্ছে এখানে টু কে স্কোয়ার। ভাই বুঝো, এখানে তুমি কেন কে এটাকে আনছো, কেন তুমি ডাইরেক্ট এইচ ইকুয়াল টু জিরো বসাও নাই? কারণ এখানে ইনফিনিটি জিরো বাই জিরো আসতেছিল, তো জিরো বাই জিরো মানে তো ইনফিনিটি, কিন্তু তোমাকে তো এখানে মান বের করতে বলছে, সো মান তো তোমার ইনফিনিটি হইতে পারে না, তাই না? সেই জন্য তোমাকে হচ্ছে ভাই এখানে অবশ্যই এই কারসাজি করার মাধ্যমে একটা নির্দিষ্ট মান বের করতে হবে। এরকম এখানে দেখো, এখানে তুমি কেন কারসাজি করো নাই, কেন অন্য কিছু ভাঙাও নাই? কারণ এখানে তুমি যখন জিরো বসাইছো তখন একটা নির্দিষ্ট মান আসতেছিল, সো এই জন্য তুমি ডাইরেক্ট বসাই ফেলতে পারছো এটাকে, ওকে? আচ্ছা, দেন দেখো আরেকটা কি আছে, আর একটা হচ্ছে এফ অফ জিরো বের করতে হবে। এফ অফ জিরো কথা হচ্ছে যে এফ অফ জিরোর জন্য কি হচ্ছে, এক্স ইকুয়াল টু জিরো, মানে এফ অফ জিরো তুমি কখন পাবা? এফ এক্স ছিল না, ছিল কি বলতো, এফ এক্স ছিল, তো এখানে এফ জিরো মানে কি, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হয়েছে, তাহলে তাহলে এফ জিরো মান কত হবে দেখো। এই এফ জিরোর জন্য তুমি কি উপরেরটা ইউজ করবা নাকি নিচেরটা ইউজ করবা? দেখো তো এক্স ইকুয়াল কিন্তু জিরো, তাহলে ইকুয়াল হলে কিন্তু ভাই নিচেরটা ইউজ হয়, রাইট? ইকুয়াল হলে নিচেরটা ইউজ হয়, তাহলে নিচেরটা ইউজ করবা। তাহলে ইউজ করবা এখানে থ্রি এক্স প্লাস টু কে স্কোয়ার, কিন্তু এক্স তো জিরো, তো জিরো হইলে এটা তো যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই হবে তাহলে তোমার, তাই না ভাই? থ্রি এক্স, এক্স এগুলো জিরো, তো তাহলে কত আসবে? টু কে স্কোয়ার আসবে। দেখো তাহলে তোমার এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসলো কে, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসলো টু কে স্কোয়ার, আর এফ অফ জিরো ভ্যালু আসছে টু কে স্কোয়ার। তাহলে এখন দেখো তোমাকে বলে দিচ্ছি কিন্তু তোমার ফাংশনটা কি বলতো, অবিচ্ছিন্ন, তাহলে এটা কিন্তু মেনে চলবে। তাহলে এই শর্ত অনুযায়ী লেফট হ্যান্ড লিমিট, তাহলে এখানে আমরা লিখবো শর্তানুযায়ী লেফট হ্যান্ড লিমিট যেটা ছিল, সেই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত ভাই? কে বের করছো। রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত বের করছো ভাই? টু কে স্কোয়ার বের করছো, আর এফ অফ জিরো ভ্যালু বের করছো কত? টু কে স্কোয়ার। তাহলে শর্ত অনুযায়ী কিন্তু তোমার কত হইতে হবে, এই কে ইকুয়ালস টু, দেখো শর্ত অনুযায়ী কে ইকুয়ালস টু টু কে স্কোয়ার ইকুয়াল টু টু কে স্কোয়ার হইতে হবে। কেন দেখো, কারণ শর্তটা কি ছিল, অবিচ্ছিন্ন হওয়ার, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ জিরো সমান হইতে হবে। তো লেফট হ্যান্ড লিমিটের মান তুমি বের করছো কে, দেখো এখানে কে বের করছো, রাইট হ্যান্ড লিমিটের মান বের করছো টু কে স্কোয়ার, আর এখানে এফ অফ জিরো মান বের করছো টু কে স্কোয়ার। তাহলে এই তিনটাকে কি হইতে হবে ভাই?
সমান হইতে হবে। এখন এই দুটো তো অলরেডি সমান আছে, তাহলে চলো আমরা এখন দেখি যে কে এর কোন ভ্যালুর জন্য এই দুইটা সমান হয়। তাহলে চলো আমরা এখানে দেখি কে ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 2k²। এখন তুমি 9 টেনে কি করতা, উভয় পক্ষে কে দিয়ে ভাগ করে দিতা। কিন্তু ভাই তুমি ইন্টার উঠছো, তুমি এটা এখন করলে চলবে না তোমার। তাহলে এখন তুমি কি করবা, তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে যে কেটা কই পাশে নিয়ে যাও। তাহলে 2k² মাইনাস কে ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে কে যদি আমরা যদি এখান থেকে কে কমন নিই, তাহলে 2k মাইনাস 1 লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা যখন আসছে, এটাকে তাহলে চলো আমরা এখানে একটু তাহলে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। এটা আসছে আমার কাছে, রাইট? তাহলে আমার কাছে রেজাল্ট আসছে এটা। তাহলে চলো আমরা এটাকে ক্যালকুলেশন করি। তাহলে কে ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল কত আসছে, 0 আসছে। তাহলে একটা জিনিস দেখো, দুইটা জিনিসের গুণফল হচ্ছে 0। তাহলে হয় এটা 0, না হয় এটা 0। কারণ দেখো না, এদের মধ্যে যদি এইটা অথবা এটার মধ্যে যদি যে কোনো একজন 0 হয়, তাহলে দুজনের গুণফল কত আসবে, 0 আসবে। তাহলে আমরা লিখবো হয় কে ইকুয়াল টু 0, অথবা তোমার এখানে এই যে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি যদি সলভ করো, তাহলে 2k ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে তোমার কে ইকুয়ালস টু কত আসবে ভাই, হাফ আসবে, রাইট? এখন তুমি জিনিসটা খেয়াল করে দেখো, একদম প্রথমে চলে যাই আমরা, একদম প্রথমে কোয়েশ্চনে দেখো, প্রথমে কিন্তু বলেই দিছে তোমার এখানে এই যে কে এর ভ্যালুটা 0 সমান হইতে পারবে না। তাহলে এখানে দেখো, এখানে তো কে 0 আসছে, তাহলে তুমি লিখে দিবা ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং কে এর আনসার কোনটা হবে, এই যে কে ইকুয়ালস টু যে হাফ দেখতেছো, এটাই হচ্ছে কে এর আনসার হবে। ওকে, এটা হচ্ছে তোমার উত্তরের যৌক্তিকতা। তুমি তখন লিখবে যে এই কে ইকুয়াল 0 গ্রহণযোগ্য নয়। কেন? কারণ বলেই দিছে কোয়েশ্চনের মধ্যে যে কে এর মানটা শূন্য ব্যতীত হইতে হবে। দেখো, শূন্য ব্যতীত হইতে হবে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। 2-3 বার প্র্যাকটিস করা লাগবে ভাই, তারা দেখবে ইজি হয়ে যাচ্ছে। চলো আমরা তাহলে ভাই সিমিলার টাইপের আরেকটা ম্যাথ করি। আমরা তাহলে 10 সেকেন্ডের বা 20 সেকেন্ডের একটা নীরবতা পালন করি সবাই, এবং এতে আমরা এরপরে চলে এই ম্যাথটা স্টার্ট করি। আশা করি আমাদের নীরবতা সম্পন্ন হয়েছে। চলো তাহলে আমরা এটা স্টার্ট করি। দেখো এখানে এফ অফ এক্স কি বলছে দেখো তো ভাই, এই যে ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স লেস দেন। আচ্ছা, ওই দিন আমি বলছিলাম মডুলাস নিয়ে কিছু বলবো, চলো আজকে মডুলাস নিয়ে একটু তোমাদের একটু মডুলাস শিখাই। যে যদি এটা এই চ্যাপ্টারে পড়া না, তারপরে চলো আমি একটু তোমাকে শিখাই দিই মডুলাস বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়। মডুলাস এটার আসলে অ্যাকচুয়াল মিনিংটা কি মনে রাখবা, কোনো সংখ্যার মডুলাস বলতে বোঝায় কোনো সংখ্যার মডুলাস বলতে বোঝায় মূলবিন্দু হতে সংখ্যাটির দূরত্ব। তাহলে কি মনে রাখবা ভাই, কোন সংখ্যার মডুলাস বলতে কি বোঝায়, মূলবিন্দু হতে সংখ্যাটির দূরত্ব। দেখো তুমি কি লিখতা, মডুলাস অফ 2 ইকুয়াল টু 2। তুমি কি লিখতা, মডুলাস অফ মাইনাস 2 মানেও 2ই লিখতা, তাই না? এটা তো তুমি 9 টেনে শিখে আসছো। মডুলাস অফ 2 মানে 2, আবার মডুলাস অফ মাইনাস 2 থাকলেও 2। কেন এরকম হচ্ছে চলো আমরা একটু করে দেখি যে মডুলাস 2 এর আসলে অ্যাকচুয়াল ফিজিক্যাল মিনিংটা কি, মডুলাস অফ মাইনাস 2 এর অ্যাকচুয়াল আসলে ফিজিক্যাল মিনিংটা কি। চলো, আমরা তো সবাই ভাই ছোটকাল থেকে সংখ্যা রেখার সাথে পরিচিত। সাপোজ ধরো ভাই এটা হচ্ছে তোমার একটা সংখ্যা রেখা। সাপোজ ধরো এটা হইতেছে তোমার একটা সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখার এদিকে কি হয়, নেগেটিভ ইনফিনিটি থাকে, এদিকে কি হয় ভাই, পজিটিভ ইনফিনিটি থাকে। তাহলে মূল বিন্দু কোথায় হবে, জিরোটা এখানে কোথাও হবে। এখন দেখো তো এই যে টু যে সংখ্যাটা আছে, এই যে টু যে সংখ্যাটা, এটা কোথায়, এখানে হবে কোথাও সামথিং ধরো। তাহলে মডুলাস অফ 2 বলতে কি বোঝায়, এই মূল বিন্দু থেকে এই 2 সংখ্যাটার দূরত্ব। দূরত্ব তো একটা পজিটিভ রাশি, তো দূরত্ব কয় একক, 2 একক। এই জন্য এটা তো দূরত্ব, এটা পজিটিভ রাশি, তাই এটা পজিটিভ আসে। আর মাইনাস 2টা কোথায়, মাইনাস 2টা এদিকে কোথাও হবে। তো মডুলাস অফ তাহলে মাইনাস 2 বলতে কি বোঝায়, যে মূল বিন্দু থেকে মাইনাস 2 এর দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে এই মাইনাস 2 এর দূরত্ব তো একটা পজিটিভ রাশি, তাই এখানে 2 একক। তাই যেহেতু এটা দূরত্ব বোঝায়, দূরত্ব যেহেতু একটা পজিটিভ রাশি, তাই এই জন্য রেজাল্ট অলওয়েজ কি আসে বলতো, পজিটিভ আসে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। অনেকেই হয়তো এই জিনিসটা জানতা, তারপরে যারা জানতা না তাদের জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে চলো ভাই আমরা এরপরে নেক্সট অঙ্কে যাই আমাদের। এখানে আসো। এখন দেখো আমি চলো কোয়েশ্চনটা তোমাকে একবার লিখি। এখানে দেখো, এখানে বলছে কি ভাই, এফ অফ এক্স ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স ডিভাইডেড বাই 2
যখন যখন -1 থেকে x বড়, x আবার 0 থেকে ছোট। আর বলছে শুধু x স্কোয়ার যখন 0 থেকে x এর ভ্যালু বড়, 2 থেকে ছোট। বলছে যে তোমাকে এখানে যে লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর মান কি বিদ্যমান আছে কিনা, মানে বলছে দেখো এখানে যে লিমিট x টেন্ডস টু 0 তে এই f অফ x এর যে মান, কোনো মান আছে কিনা। অর্থাৎ একটা জিনিস দেখো, এটা তারা আসলে কি বোঝাচ্ছে, খেয়াল করে দেখো এটা তারা আসলে কি বোঝানো হচ্ছে। বলতেছে কি এই যে x টেন্ডস টু 0 তে f অফ x এর কোনো, মানে এই টোটাল জিনিসটার কোনো মান আছে কিনা, অর্থাৎ এই জিনিসটা অস্তিত্বশীল কিনা। তাহলে তোমাকে এখানে কি বের করতে বলছে, এই জিনিসটা অস্তিত্বশীল কি না। তাহলে চলো এই জিনিসটা আমরা চেক করি। দেখো কোয়েশ্চনটা বুঝছো কিনা। কোয়েশ্চনটা বলছে কি লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর কোনো মান আছে কিনা, মানে এই টোটাল জিনিসটার আসলে কোনো ভ্যালু আছে কিনা, মানে আসলে এটার কোনো ফাইনিট তুমি ভ্যালু পাচ্ছ, মানে ভ্যালু আছে কিনা মানে কি বোঝাচ্ছে, যে এই জিনিসটা আসলে এক্সিস্ট করে কিনা, মানে অস্তিত্বশীল আছে কিনা এটা। হ্যাঁ, যে তোমাকে যদি এখানে বলছে কি দেখো যে লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর কোনো মান আছে কিনা, এটা মানে হচ্ছে এই জিনিসটা অস্তিত্বশীল কিনা। আগের কোয়েশ্চনটা দিয়ে কি বলছে দেখো, বলছে এটা অবিচ্ছিন্ন করবে, অর্থাৎ কন্টিনিউয়াসের কথা বলা ছিল। আর এখানে বলছে কি যে এই জিনিসটার কোনো মান আছে কিনা, অর্থাৎ এটা অস্তিত্বশীল কিনা, এটা তোমার জিজ্ঞেস করছে। এখন অস্তিত্বশীল কিনা সেটা চেক করার উপায় কি, লেফট হ্যান্ড লিমিট বের করা লাগবে, রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর মান বিদ্যমান থাকার শর্ত, বিদ্যমান থাকার শর্ত। শর্ত কি ছিল ভাই, ওই যে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মানটা সমান নিতে হবে। তোমার এখানে লেফট হ্যান্ড লিমিট আর তোমার হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের মানটা সমান হতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট কোনটা, যে লিমিট x টেন্ডস টু 0 দেওয়া না, তাহলে 0 নেগেটিভ f অফ x, আর লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f অফ x। তাহলে এটা যদি দুটো সমান হয় তখন তুমি বলবা যে এটা অস্তিত্বশীল বা এটার আসলে মান আছে। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড লিমিট আগে বের করি। লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করবা, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f অফ x। তাহলে এখানে দেখো কোনটা বসাবো f অফ x এর জায়গায়, x টেন্ডস টু 0 নেগেটিভ, অর্থাৎ x এর ভ্যালু 0 থেকে ছোট। তো x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, দেখো এই জিনিসটা কখন ইউজ করবা, -1 থেকে বড় x এর ভ্যালু, x এর ভ্যালু 0 থেকে ছোট। আর এটা কখন ইউজ করবা, যখন x এর ভ্যালুটা 0 থেকে বড় হবে। তো এখানে তো x টেন্ডস টু 0 নেগেটিভ, এটা মানে হচ্ছে তোমার x এর ভ্যালুটা 0 থেকে ছোট। তাহলে ইউজ করবো কিন্তু আমরা এটা, কারণ x এর ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে আমরা f অফ x এর জায়গায় এটা ইউজ করবো। তাহলে এখানে বসাবো কত, e অফ মড অফ x ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে বোঝাচ্ছে কি x এর ভ্যালুটা 0 থেকে সামান্য ছোট। তাহলে তোমার এখানে কি করবা, তুমি লিখো ধরি, আচ্ছা আমি এটাকে তাহলে একটু বক্স করে দিই, নাহলে তোমরা অনেকে কনফিউজড পড়ে যাবা পিডিএফ তোলার সময় পরে। এটা হচ্ছে ভাই বিদ্যমান থাকার শর্ত। যদি এটা মেনে চলে তাহলে আমরা বলবো যে এটার মান বিদ্যমান আছে, আর যদি মেনে না চলে তাহলে বলবো বিদ্যমান নাই। তাহলে দেখো এবারে আমরা তাহলে ধরবো, দেখবো দেখো এখানে কি ধরবো, x এর ভ্যালুটা 0 থেকে সামান্য ছোট, অর্থাৎ তুমি যদি x এর সাথে কিছু একটা যোগ করো তাহলে সেটা 0 সমান হবে। তাহলে ধরি x প্লাস সামথিং ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের x ইকুয়াল টু -h। আর এখানে আমরা দেখবো তখন x যখন আমার 0 নেগেটিভ, তখন হচ্ছে অটোমেটিক্যালি আমার h টেন্ডস টু 0 হয়ে যাবে। দেখো ভাই তুমি যদি এই জিনিসটা ঠিক মতো ধরতে পারো না, তাহলে তোমার এখানে কিন্তু আসলে ভাই এই অটোমেটিক্যালি h টেন্ডস টু 0 নেগেটিভ চলে আসবে। এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, জাস্ট উপরের জিনিসটাকে ঠিক মতো লিখলেই হবে। যে দেখো এখানে x টেন্ডস টু 0 নেগেটিভ ছিল, এটা মানে কি, এটা মানে হচ্ছে x এর ভ্যালুটা 0 থেকে সামান্য ছোট, তখন তুমি x এর সাথে কিছু একটা যোগ করবা, তাহলে 0 পাবা। আচ্ছা যদি তোমার এখানে কখনো এরকম থাকতো, সাপোজ তোমার যদি কখনো লেখা থাকতো x টেন্ডস টু 2 নেগেটিভ, তাহলে তখন তুমি কি ধরতা, যদি তোমার কখনো লেখা থাকতো x টেন্ডস টু 2 নেগেটিভ, এটার মানে কি x এর ভ্যালুটা 2 থেকে সামান্য ছোট, তাহলে x এর সাথে যদি কিছু একটা যোগ করো তাহলে রেজাল্ট কত হবে, 2 হবে। কারণ দেখো না বলছি কি x টেন্ডস টু 2 নেগেটিভ, এটা মানে কি x এর ভ্যালুটা 2 থেকে সামান্য ছোট, তাহলে x এর সাথে যদি কিছু একটা যোগ করো তাহলে রেজাল্ট কত হবে, 2 হবে। এভাবে করে তুমি জিনিসটা লিখতে পারো। ওকে, আচ্ছা তাহলে সিমিলার ওয়েতে দেখো এখানে তো 2 নেগেটিভ না, এখানে 0 0 ছিল, আমরা 0 নিয়ে এখানে 0 0 ইকুয়াল লিখছি। তো এটা আশা করি এখানে বুঝতে পারছি আমরা সবাই, নোট ডাউন করে রাখতে পারো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। তাহলে এখানে আসি আমরা এবার আমরা তাহলে কি করবো ভাই, এবার কিছুই না, আমরা কিছুই করবো না, আমরা জাস্ট মান বসাবো। তাহলে x টেন্ডস টু 0 নেগেটিভের জায়গায় h টেন্ডস টু 0 বসাবো, e টু দি পাওয়ার মাইনাস, দেখো মড দিলাম, এখানে x এর জায়গায় কত, x এগুলো আমরা এখানে কত পাইছি, -h পাইছি, -h বসাই দিব, মড ডিভাইডেড বাই 2। এখন খেয়াল করে দেখো এখানে এখানে তাহলে কত হবে, লিমিট h টেন্ডস টু 0
ই টু দি পাওয়ার মাইনাস, এই যে ভাই মডের ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তাহলে দেখো এই মডের ভিতরে নেগেটিভ আছে, তাহলে সেটা পজিটিভ এইচ হয়ে গেছে টোটালটাকে মিলাই, রাইট। তাহলে ডিভাইডেড বাই 2, আর এখানে এটা তুমি মড দিয়ে দাও। তারপর দেখো এখন এখানে ইনফিনিটি আসে কিনা, দেখো ইনফিনিটি মেবি আসবে না, তাহলে তুমি এখানে জিরো বসালে ই টু দি পাওয়ার মাইনাস জিরো, 0/2 মানে তো জিরোই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে কত, ই এর উপরে যদি কখনো পাওয়ার যদি জিরো থাকে অলওয়েজ রেজাল্ট কত হয়ে যায়, 1 হয়ে যায়। দেখো এখানে আসতেছে কত, ই টু দি পাওয়ার মাইনাস জিরো আসতেছে না, ই টু দি পাওয়ার মাইনাস জিরোকে তুমি কি লিখতে পারো, 1/e⁻0। দেখো এখানে তুমি যদি জিরো বসাও এইচ এর জায়গায়, তাহলে 0/2 মানে কত, জিরো, জিরো লিখলা, মাইনাস আছে এখানে মাইনাস লিখলা, ই টু দি পাওয়ার মাইনাস জিরোকে তুমি কি লিখতে পারো, 1/e⁻0। কারণ দেখো না আমরা এক্স ইনভার্সকে কি লিখি ভাই, 1/x লিখি, রাইট। কারণ ইনভার্স থাকলে 1 এরকম লিখি, তারপরে এক্স ইনভার্স 2 থাকলে 1/x² লিখি। তো সিমিলার ওয়েতে তোমার তাহলে ভাই এখানে যেহেতু এখানে ই টু দি পাওয়ার মাইনাস জিরো ছিল, তাহলে আমরা লিখতে পারি 1/e⁻0। ওকে, আর e⁻0 ভ্যালু কত, কোনো কিছুর উপরে যদি পাওয়ার যদি জিরো থাকে কত হয়ে যায়, ভ্যালুটা 1 হয়ে যায়। তাহলে 1/1 এর ভ্যালু কত, 1। তাহলে এখানে তোমার হচ্ছে ভাই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে এটা, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে এটা। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, এটা ক্যাথ আফসারের বইয়ের ম্যাথ ভাই, সেটা তোমার হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে তোমার কাছে ভাই এই জিনিসটা। তাহলে চলো আমরা এবার দেখি যে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা কত আসে। চলো আমরা তাহলে এবার দেখার চেষ্টা করি যে রাইট হ্যান্ড লিমিট যেটা আছে এটার ভ্যালু কত আসে আমাদের। তাহলে চলো আমরা দেখি, আসো রাইট হ্যান্ড লিমিট, তাহলে ইকুয়াল টু কত হবে ভাই, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, কারণ এখানে জিরো ছিল না, দেখো এটা 0 ছিল, তাহলে 0 প্লাস, তাহলে 0 প্লাস এফ অফ এক্স, রাইট হ্যান্ড লিমিট। এখন আমাকে বলো তাহলে এখানে কত বসাবা, 0 প্লাস তো এখানে, এখানে তাহলে কত বসাবা। তাহলে এবার লক্ষ্য করে দেখো এই যে তোমার এখানে এক্স টেন্স টু 0 প্লাস, এটা মানে কি এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য বড়, তাহলে এফ অফ এক্স এর মান কত বসাবা। এফ অফ এক্স এর দেখো দুইটা মান, এই সেকেন্ড মানটা কখন ইউজ করো, যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় থাকে। এখানে তো এক্স টেন্স টু 0 প্লাস, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কত বসাবা, x² বসাবা, বসাই দাও। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এফ অফ এক্স এর জায়গায় x² বসাই দাও। তাহলে দেখো এখানে কত পাচ্ছ, তাহলে লিখবা ধরি এবার এক্স টেন্স টু 0 প্লাস না, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য বড়, তাহলে এক্স থেকে যদি কিছু একটা বাদ দাও তাহলে তোমার কত থাকবে, রেজাল্ট 0 আসবে। যেহেতু 0 থেকে সামান্য বড়, তাহলে কিছু একটা বাদ দিলাম, রেজাল্ট 0 আসতেছে। তাহলে এখানে x ইকুয়াল টু h, তার মানে যখন আমার এক্স টেন্স টু 0 প্লাস তখন হচ্ছে আমার h টেন্স টু 0 হয়ে যাবে। তুমি এখানে x ইকুয়াল 0 বসাও, দেখো h ইকুয়াল 0 আসতেছে। তাহলে এখানে লিমিট h টেন্স টু 0, x এর জায়গায় তাহলে h বসাই দিব, এটা স্কয়ার। এবার দেখো তো এখানে তুমি যদি h এর জায়গায় যদি 0 বসাই দাও তাহলে তো একটা ফাইনাইট ভ্যালু আসতেছে, 0² মানে কত, 0। তাহলে তোমার এখানে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে 0। দেখো তোমার এখানে ভাই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে 1, আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে 0। দেখো ভাই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত আসছে, 1 আসছে, রাইট। আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত আসছে ভাই, 0 আসছে। দেখো ভাই 0 আসছে। ওকে, তাহলে দুটোটা কি সমান, দুটোটা সমান না, তাহলে তুমি লিখবা এস, মানে যেহেতু তো বাংলা লিখে দিই আমি, যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর মান বিদ্যমান নয়, মানে এটার কোনো তাহলে অস্তিত্বশীল না আর কি। হ্যাঁ, এখানে তোমাকে জিজ্ঞেস করছে এই কোয়েশ্চনে যে বিদ্যমান কিনা, দেখো বিদ্যমান কিনা, তাহলে তুমি লিখবে বিদ্যমান নয়। সো আমি আশা করতেছি তুমি হচ্ছে ভাই এই ধরনের ম্যাথ পারবা। আসলে এই ধরনের ম্যাথগুলো রিসেন্ট টাইমের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখো এটা কিন্তু দেখো 2014 সালে আসছিল বুয়েটের মধ্যে। হ্যাঁ, সো একটু এই ম্যাথগুলো ভালো করে করবা ভাই, কারণ এই ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা হইতেছে ভাই এরপরে যাই, এরপরে হইতেছে আমরা 1 মিনিটের বিরতি নিই, পর হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো, আসো। তাহলে আসো দেখি ভাই আমরা এখানে আমার কি বলছে, আমার এখানে বলতেছে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ওই যে গতকালকে আমরা দেখে আসছিলাম, দেখো এই যে সূত্রগুলা, এই যে দেখো এই সূত্রটা, এটা হচ্ছে আমার এখন প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমার এখন প্রমাণ করা লাগবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এখন আমি তোমাদেরকে বলি, তোমাদের বইয়ে বুঝছো এই প্রমাণটা অনেক কঠিন করে দেওয়া,
সো আমি তোমাকে একটা ইজি প্রমাণ শিখাবো, যে তুমি ইজি প্রমাণটা দিয়ে আসলে খুব সহজে আসলে এটা সিম্পল ওয়েতে তুমি আসলে প্রমাণ করা যায় আর কি। হ্যাঁ, বই আসলে একটু কঠিন করে দেওয়া। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো এই একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। একক ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট মানে একক ব্যাসার্ধ বিশিষ্ট মানে কি ভাই, রেডিয়াস যেটা মানে ব্যাসার্ধ যেটা, এটার ভ্যালু কত, 1 একক। তার মানে 1 মিটার হইতে পারে, 1 সেন্টিমিটার হইতে পারে, 1 ফিট হইতে পারে, 1 কিলোমিটার হইতে পারে, মানে সবকিছু 1 হবে। এককটাকে আমি জাস্ট বলে দিচ্ছি এই জন্য, কারণ এখানে মিটার নাকি কিলোমিটার এগুলো আমি হিসাব করতেছি না, জাস্ট আমি বললাম রেডিয়াসটার মান হচ্ছে 1। তাহলে একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওকে, তাহলে তোমার এই প্রমাণের জন্য প্রথম কাজ হবে একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। দেখো এই প্রমাণগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখছো এটা রুয়েট আসছিল 2005 সালে, একটু তোমাকে প্রমাণটাও পড়া লাগবে। তো চলো আমি তোমাকে একটা সেই পানি এখানে, এবং আমি তোমাকে দেখাই যে সাপোজ ধরো তুমি এইটা, সাপোজ এখানে তুমি একটা বৃত্ত অঙ্কন করছো। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে একটা বৃত্ত। তাহলে ভাই এটা তোমার একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ কতটুকু বলো তো, যে বৃত্তের ব্যাসার্ধ তোমার হচ্ছে ভাই 1 একক। তাহলে এটা বৃত্তের কেন্দ্র তোমার। আচ্ছা, তাহলে এবার আমরা একটা কাজ করি, এখানে আমরা কি করব খেয়াল করে দেখো তো, এটা তো বৃত্তের হচ্ছে যে একটা ব্যাসার্ধ, তারপরে ধরো এটাও বৃত্তের একটা ব্যাসার্ধ। ওকে, এটাও তোমার একটা বৃত্তের ব্যাসার্ধ, এবং এইগুলো ভ্যালু কত বলো তো, এগুলো ভ্যালু কিন্তু 1 করে। তাহলে আমরা এখানে দুইটা অংশ নিলাম এবং একটা বৃত্তচাপকে নিয়ে কাজ করব। তাহলে আমরা একটা কাজ করি, এই বিন্দুটার নাম আমরা সেন্টারের নাম ও দিই, এটার নাম আমরা এ দিই, এটার নাম আমরা হচ্ছে ভাই চাইলে বি বা সি যে কোনো কিছু দিতে পারি, বি দিই আমরা। তাহলে এখানে হচ্ছে আমরা এ বি বৃত্তচাপ নিয়ে কাজ করবো। এখানে দেখো এখানে কি তৈরি হয়েছে, একটা তোমার এ বি একটা বৃত্তচাপ তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, ধরো আমার এই যে বৃত্তচাপটা আছে, মানে এই যে আমার এ বি বৃত্তচাপ আছে, ধরো দেখ এটা কেন্দ্রে এক্স পরিমাণ কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো, ধরি এ বি বৃত্তচাপ কেন্দ্রে এক্স পরিমাণ কোণ তৈরি করে। তাহলে এখানে আমি প্রথমে কি ধরে নিছি ভাই, যে এ বি যে বৃত্তচাপটা আছে তোমার, এখানে দেখো এই যে এ বি যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, এক্স পরিমাণ কোণ উৎপন্ন করছে। ওকে, এটা আমি প্রথমে ধরে নিছি এখানে। আচ্ছা, তাহলে আমাকে একটু করে বলতে পারবা এই এ ও বি যে অংশটা আছে, বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হবে? দেখো হয়তো তুমি বলো ভাই বৃত্তকলার ক্ষেত্রফল 6-7 পড়ছি, ভুলে গেছি গা। তো চলো আমি তোমাকে বের করা শিখাই জিনিসটা। আচ্ছা, একটা জিনিস দেখো তো, সাপোজ এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা কত ধরছি, 1 ধরছি। এমনি আমাকে বলো যে বৃত্তের নর্মাল বৃত্তের এরিয়া কত হয়, যে বৃত্তের ক্ষেত্রফল কত হয়, বৃত্তের ক্ষেত্রফল, নর্মাল বৃত্তের ক্ষেত্রফল কত হয়, এটা তোমরা সবাই জানো, পাই আর স্কোয়ার হয়, তাই না ভাই? বৃত্তের ক্ষেত্রফল কত হয়, টোটাল বৃত্তের ক্ষেত্রফল হয় তোমার হচ্ছে ভাই পাই আর স্কোয়ার হয়। এখানে তুমি আটটাকে কত ধরে নিছো, আর কে 1 ধরে নিছো, তাহলে এখানে পাই ইন্টু 1 এর স্কোয়ার, তার মানে কত পাচ্ছ, এখানে পাই পাচ্ছ। বুঝতেছো কিনা দেখো, তাহলে এই যে বৃত্তটা আমরা নিছি, এই বৃত্তটার ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, কিন্তু আমরা এখানে তো আর কে 1 ধরে নিছিলাম, প্রথমেই তো আমরা বলে নিছি এটা হচ্ছে 1 একক। তাহলে এখানে দেখো তো, তাহলে এখানে আমরা তাহলে কত পাচ্ছি, আর এর জায়গায় তাহলে 1 কে বসাই দাও, তাহলে 1 কে বসাই দিলে 1 এর স্কোয়ার মানে তো 1, তো 1 ইন্টু পাই মানে পাই পাচ্ছি আমরা এখানে। এতটুকু আশা করি আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটা জিনিস আমাকে তুমি বলো, এই যে পুরা বৃত্তটা আছে, এই পুরা বৃত্তটা কত অ্যাঙ্গেলকে কভার করে? পুরা বৃত্তটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল বা 2 পাই অ্যাঙ্গেলকে কভার করে। তাহলে তোমার এখানে দেখো পুরা বৃত্ত যেটা আছে, এটা পুরাপুরি তোমার হচ্ছে ভাই 2 পাই অ্যাঙ্গেলকে কভার করে। তাহলে তুমি এখানে আমরা বলতে পারি বৃত্তটি সম্পূর্ণভাবে 2 পাই কোণকে আবর্তন করে। রাইট, কারণ দেখো এই যে পুরা পুরা যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, মানে এখান থেকে স্টার্ট করে এই যে দাঁড়াও, এখান থেকে স্টার্ট করে ভাই এই যে পুরা যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে তোমার, এই অ্যাঙ্গেলটা কত ভাই, যে কেউ বলবে ভাই এটা হচ্ছে 2 পাই মানে 360 ডিগ্রি। রাইট, আচ্ছা, তাহলে এবার 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 আসো, এবার কাহিনী করবো। আসো আমরা কি কাহিনী করবো ভাই, দেখো এবার তোমার যদি 2 পাই অ্যাঙ্গেলকে যদি কভার করে পুরাটা, তখন এরিয়া কত হয়েছে, এরিয়া হয়েছে তোমার এখানে পাই আর স্কোয়ার। জিনিসটা বুঝো, যখন তোমার এখানে পুরা বৃত্তটা, আমরা যখন পুরা বৃত্তটাকে নিয়ে যখন কাজ করতেছি, পুরা বৃত্তটাকে নিয়ে কাজ করতেছি, পুরা বৃত্তটা অ্যাঙ্গেল কভার করছে কতটুকু ভাই, 2 পাই। তাহলে তুমি তখন বলতে পারো 2 পাই কোণকে আবর্তন করলে
কোণকে আবর্তন করলে এরিয়া ইকুয়ালস টু হয়, মানে ক্ষেত্রফল হয় কত, পাই আর স্কোয়ার, রাইট? কারণ দেখো, যখন তুমি পুরা অ্যাঙ্গেলটাকে যখন কভার করো, পুরাপুরি যখন অ্যাঙ্গেলটাকে যখন কভার করো, অর্থাৎ 2 পাই অ্যাঙ্গেলকে যখন কভার করো, তখন তোমার বৃত্তের ক্ষেত্রফলটা কত হয়, পাই আর স্কোয়ার। যেখানে তুমি আর এর ভ্যালু তুমি হচ্ছে 1 বসাইছো, তাহলে এখানে শুধুমাত্র পাই পাইছো এখানে, রাইট? কেন পাই পাইছো আমি তাহলে ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু তোমার এখানে আর ইকুয়ালস টু 1 ধরে নিছো, পাই আর স্কোয়ার ছিল, আর ইকুয়াল যেটা তুমি 1 ধরছো। তাহলে এখন এই যে ছোট যে বৃত্তকলা ছিল, এই যে বৃত্তকলা কোনটা আমার এখানে এ ও বি, এই বৃত্তকলাটা কতটুকু অ্যাঙ্গেল কভার করছে ভাই, এক্স অ্যাঙ্গেল। তাহলে এখানে তুমি কি বলতে পারো, একক অ্যাঙ্গেলকে 1 একক কোণকে আবর্তন করলে এরিয়া হয় তোমার হচ্ছে ভাই ওই যে ঐকিক নিয়ম, পাই ডিভাইডেড বাই 2 পাই। 2 পাই এর জন্য তুমি হচ্ছে ভাই এখানে এরিয়া পাচ্ছ পাই, আর এককের জন্য এরিয়া পাবা পাই ডিভাইডেড বাই 2 পাই, 2 পাইটার দিকে ডিভাইড হয়ে যাবে। তাহলে সুতরাং আমার অ্যাঙ্গেলটা এখানে কত, যেটা আমার বৃত্তকলা যেটা আছে এ ও বি বৃত্তকলা কিন্তু আমার অ্যাঙ্গেল কভার করছে এক্স পরিমাণ। তাহলে এখানে লিখে দিতে পারো এ ও বি বৃত্তকলা অ্যাঙ্গেল কভার করে তোমার হচ্ছে ভাই এক্স পরিমাণ। ওকে, আচ্ছা, তাহলে তুমি এখানে তাহলে কি লিখতে পারো, এক্স একক কোণকে আবর্তন করলে এরিয়া তাহলে কত আসবে। এখানে দেখো, এখানে তোমার তো ভাই পাই এবং পাই কাটা যাবে, তাহলে এরিয়া আসবে তোমার এখানে দেখো এক্স বাই 2। কেন, কারণ দেখো এখানে তোমার পাই এবং পাই তো কাটা গেছে এখানে, তাহলে তোমার এখানে আসতেছে কত, এক্স বাই 2 আসতেছে। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমি তোমাকে আরেকবার বলি, এটা 2 পাই অ্যাঙ্গেলকে যখন আবর্তন করছে তখন এরিয়া হচ্ছে পাই, মানে পাই আর স্কোয়ার, অর্থাৎ আর তো 1, তাহলে পাই আসছে এখানে। যখন এক অ্যাঙ্গেলকে ও আবর্তন করবে তখন হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 পাই। দেখো এখানে এখানে কিন্তু পাই আর স্কোয়ার ছিল, আর এই ভ্যালু জাস্ট 1 বসাইছি যে, তাহলে এখানে পাই আর স্কোয়ার যখন ছিল, মানে আর যখন পাই ছিল যখন, আর তো 1, তাহলে পাই পাই কাটা গিয়ে এখানে 1/2 থাকতেছে। তাহলে এক্স এককে আবর্তন করলে কত হবে, এই যে 1/2 এর সাথে এক্স গুণ হবে, অর্থাৎ x/2। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কার এরিয়া, বৃত্তকলার এরিয়া। এই এরিয়াটা কার এরিয়া, এই এরিয়াটা তোমার হচ্ছে ভাই এ ও বি এর এরিয়া। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই। ওকে, তাহলে চলো এই ফিগারটাকে হচ্ছে আমি নেক্সট পৃষ্ঠে একটু নিয়ে যাই এবং আমি চলো তোমাকে আরো অ্যানালাইসিস করাই। তাহলে আমাদের এখানে অনেকগুলো কাজ শেষ। আমাদের এখানে তোমার হচ্ছে যে একটু হয়তো প্রথম প্রথম কমপ্লেক্স লাগবে তোমার কাছে, দেখবা প্র্যাকটিস করলে ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। চলো আর একটু নিচে নামাই এটাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা কি কি পাইলাম। আমরা এখান থেকে প্রথমে পাইলাম যে আমাদের হচ্ছে ভাই এ ও বি যেটা আছে, এই এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এগুলো তোমার পাইলাম হচ্ছে ভাই x/2 পাইলাম। এই যে দেখো, কারণ এটাকে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কেন বলতেছি, কারণ দেখো এই এ ও বি বৃত্তকলার যে ক্ষেত্রফলটা, এটা কিন্তু x পরিমাণ দৈর্ঘ্য, মানে কোণ তোমার হচ্ছে অতিক্রম আবর্তন করছে। ওকে, দেখো 2 পাই আবর্তন করলে হচ্ছে যে পাই আর স্কোয়ার, আর ওই আর এর ভ্যালু 1 বসাইছি, তাহলে এক্স করলে কত হবে, জাস্ট সিম্পল ঐকিক নিয়ম করছি, সেটা হচ্ছে তোমার এ ও বি এর ক্ষেত্রফল। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো ভাই। দেন আমরা হচ্ছে এখানে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল এটা পাইছি। আচ্ছা, তাহলে এবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে কি করবো এখন দেখো, এই এ থেকে আমরা এটা এ বি এর উপর একটা লম্ব টানলাম, এবং এটাকে আমরা বি থেকে হচ্ছে যে এখানে এটার উপর একটা লম্ব টেনে দিলাম। ওকে, এবং আমরা এটাকে এভাবে করে বাড়াই দিলাম, এভাবে করে আমরা বাড়াই দিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা করলাম কি, আমরা হচ্ছে যে এ থেকে এই তোমার হচ্ছে ভাই ও বি এর উপর একটা লম্ব টানছি, যেটা ধরো তোমার হচ্ছে ভাই সি বিন্দুতে ছেদ করছে, আর বি কে বর্ধিত করছি এবং এ কেও বর্ধিত করছি। বি কে এমনভাবে বর্ধিত করছি যেন সেটা ও বি এর উপর লম্ব হয়, এবং অতটুকু পর্যন্ত বর্ধিত করছি যতটুকু পর্যন্ত বর্ধিত করলে ও এর যে বর্ধিতাংশ সেটা এটাকে এখানে সাপোজ ধরো ভাই ডি বিন্দুতে ছেদ করে। কিছু লেখার দরকার নেই, জাস্ট তুমি এই ফিগারটা করো, এটাকে এদিকে লম্ব এঁকে দাও, এটাকে এভাবে বাড়াই দাও, আর এটাকে এভাবে বাড়াই দাও, তাহলে এটা এভাবে তোমার হচ্ছে যে ভাই এখানে ছেদ করছে, এটাকে তুমি ডি বলো। আচ্ছা, তাহলে কেন করলাম দেখো এখানে এবার, এবার আমি যদি তোমাকে একটু করে এই 2 পাই যে অ্যাঙ্গেল ব্যাপারটা সেটা মুছে দিই, কারণ এটা আমার লাগতেছে না, আননেসেসারি জিনিসপত্র আমরা এখানে রাখবো না। তাহলে চলো আমরা এবার এখানে একটু করে তোমাকে দেখাই। হ্যাঁ, তাহলে এবার একটু করে তুমি জিনিস এখানে চিন্তা করি আসো, যে এখানে দেখো একটা ত্রিভুজ পাচ্ছ তুমি, সেটা হচ্ছে কোনটা ত্রিভুজ, একটা ত্রিভুজ পাচ্ছ ত্রিভুজ এ ও সি। তাহলে চলো
আমরা প্রথমে ত্রিভুজ এ ও সি কে নিয়ে কাজ করি। ওকে, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি। একটা জিনিস দেখো তো, ত্রিভুজ এ ও সি এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা? এই এক্স অ্যাঙ্গেল আছে কিন্তু। তুমি এখানে তাহলে সাইন এক্স মানে কি জানো? সাইন এক্স এর সূত্র আমরা সবাই জানি হচ্ছে তোমার ভাই লম্ব বাই কি বলতো অতিভুজ, রাইট? সাইন এক্স এর সূত্র লতিভূতি লঘু, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে আমাকে বলো যে ত্রিভুজ এ ও সি এর জন্য, ত্রিভুজ এ ও সি এর জন্য লম্ব কোনটা হবে? দেখো কোণের যে বিপরীত বাহুটা থাকে না, এটাই হচ্ছে লম্ব হয়। যেমন এখানে এক্স হচ্ছে, এখানে আছে এক্স এর যে বিপরীত বাহু এসি, এটাই হচ্ছে তোমার লম্ব। তাহলে এখানে একটা নোট আকারে লিখতে পারো, সেটা হচ্ছে তোমার ভাই কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে দেখো এই যে এক্স এর যে বিপরীত বাহু আছে এইটা এসি, এসি হচ্ছে আমার এখানে তার লম্ব এসি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে তোমার এখানে ও এ। আচ্ছা, এইবার আমাকে কি কেউ বলতে পারবা যে ও এর ভ্যালুটা কত হবে ভাই? ও এ, একটা জিনিস দেখো তো, আমরা প্রথমে কি ধরে নিয়েছিলাম? একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তাহলে এই যে ও এটা দেখতেছো তুমি, এই ও এর ভ্যালু কিন্তু হবে 1। কেন? কারণ এখানে কিন্তু এই ও এটা কিন্তু এক প্রকারের ব্যাসার্ধ, রাইট? ও এর ভ্যালু কত হবে? 1 হবে কিন্তু এখানে। তাহলে শুধু কত পাবা এখানে? ও একে যদি 1 বসাই দাও, তাহলে থাকতেছে এখানে এসি ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে তোমার থাকতেছে কত? এই যে এসি ইকুয়ালস টু সাইন এক্স। কারণ সাইন এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে এসি বাই 1, তো এসি বাই 1 কে তুমি এসি লিখতে পারো, অর্থাৎ সাইন এক্স ইকুয়াল টু এসি থাকতেছে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আবার এটা তো আমরা একটা গেল, এটা আমরা একটা গেল। এবার আমরা যদি ভাই কজ এক্স এর সূত্র অ্যাপ্লাই করতাম, আমরা যদি ভাই কজ এক্স এর সূত্র অ্যাপ্লাই করতাম, দেখো কজ এক্স মানে কি? লতিভূতি, তো তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে কজ এক্স মানে তোমার হচ্ছে ভাই ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমাকে একটু করে বলো ভূমির দৈর্ঘ্য কত ত্রিভুজ এ ও সি এর জন্য? এই যে দেখো ত্রিভুজ এ ও সি এর জন্য ভূমির দৈর্ঘ্য তোমার হচ্ছে ওসি। তাহলে ভূমির দৈর্ঘ্য তোমার এখানে ওসি। আর এখানে অতিভুজ কত? দেখো এই অতিভুজ কিন্তু আবার আগের মতো ও এ, রাইট? অতিভুজ কিন্তু তোমার এখানে আগের মতো ও এ। তাহলে এখানে দেখো ওসি আর ও এ তো তোমার এখানে 1। কেন ও এটা তোমার এখানে 1? দেখো কারণ ও এ তোমার হচ্ছে একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধকে তুমি কত ধরে নিছো? 1, 1 বসাইছো। তাহলে এখান থেকে তোমার আসবে হচ্ছে ভাই ওসি ইকুয়ালস টু কজ এক্স। ওকে, আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো এবারে এগুলো আমরা কেন বের করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কাজ করি, চলো আরেকটা আমরা কাজ করে ফেলি একই সাথে। ত্রিভুজ এই যে বি ও ডি কে নিয়ে আমরা কাজ করি। বি ও ডি, এই যেটা বি ও ডি। ওকে, তো বি ও ডি তে আমাকে একটু করে বলো টেন এক্স এর সূত্র তুমি অ্যাপ্লাই করো। টেন এক্স, টেন এক্স এর সূত্র তুমি কি জানো? লম্ব বাই ভূমি, লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে দেখো টেন এক্স এর সূত্র দেখো না, এটা কিন্তু এটা তো এইখানে ত্রিভুজটাকে জাস্ট বাড়াইছি আর কি। হ্যাঁ, অ্যাঙ্গেল তো এক্সই আছে। তো এখানে এই যে ত্রিভুজ বি ও ডির জন্য, বি ও ডি এর জন্য লম্ব কোনটা? এক্স এটা হলে লম্ব কিন্তু এখানে বিডি হবে, রাইট? বি ও ডি এর জন্য লম্ব হবে তোমার এখানে কত? বিডি। কেন? কারণ এক্স হচ্ছে এটা, এক্স এর অপোজিট বাহু হচ্ছে এটা বিওডির ক্ষেত্রে। তাহলে লম্ব কিন্তু হবে তোমার এখানে বিডি। আর তোমার এখানে ভূমি কোনটা হবে ত্রিভুজ বিওডির জন্য? দেখো ত্রিভুজ বি ও ডি এটার জন্য ভূমি কিন্তু হবে তোমার ওবি, রাইট? চিন্তা করতে পারতেছো তো, বড় ত্রিভুজটা বি ও ডি, তাহলে ভূমি কিন্তু হবে তোমার এখানে ওবি, ভূমি কিন্তু হবে তোমার এখানে ওবি। লক্ষ্য করো এবার, এবার আমাকে একটু করে বলো এখানে তোমার ওবির ভ্যালু কত হবে? এই যে ওবি যেটা আছে ভাই, ওবি, ওবি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, রাইট? তাহলে ওবির ভ্যালু কিন্তু হবে তোমার এখানে 1। তাহলে বিডি ইকুয়ালস টু কত আসবে ভাই? 10x। ভাই এটা তো অনেক কঠিন। দেখো তোমার এখানে তো এগুলো আসলে এত ভেঙে ভেঙে লেখা লাগবে না, আমি তোমাকে জাস্ট ইচ্ছা করে প্রথমে ভেঙে ভেঙে দেখাইছি যে কোত্থেকে আসতেছে জিনিসগুলো। হ্যাঁ, এগুলো তুমি যদি বাসায়, তোমার কাছে যদি পিডিএফ দেওয়া থাকবে, তুমি যদি বাসায় একবার দেখে দেখে একটা বার প্র্যাকটিস করো, তুমি তাহলে বুঝে যাওয়া জিনিসটা। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করবো এবারে? ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে হল বাই করে আসো। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফলটাকে আমরা বাইর করি। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কত আসবে? আমরা যে কোনো কিছু ক্ষেত্রফল মানে কত জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এবার দেখো হাফ, খেয়াল করো তো, ত্রিভুজ এ ও সি, এ ও সি, এই ত্রিভুজের ভূমি কোনটা? ওসি।
উচ্চতা কোনটা? এসি। খেয়াল করে দেখো, আবার বলি ভাই, ত্রিভুজ এ ও সি, এই যে দেখো এ ও সি, এটার ক্ষেত্রে কিন্তু তোমার দেখো এই যে ভূমি কিন্তু হচ্ছে ওসি, আর উচ্চতা কিন্তু তোমার এখানে এসি। এখন দেখো তো তুমি ওসির ভ্যালু কত পাইছো ভাই? হাফ আছে। ওসির ভ্যালু তুমি এখানে কত পাইছো? কজ এক্স এর সমান, তাহলে এখানে কজ এক্স লিখো। আর এসির ভ্যালু তুমি কত পাইছো এখানে? সাইন এক্স, সাইন এক্স লিখো। আচ্ছা, গেল এটা। ত্রিভুজ তোমার এখানে দেখো তো বিওডি এর ক্ষেত্রফল কত হবে? বিওডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, ভাই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, তাহলে দেখো হাফ। ভূমি কত ভাই? দেখো তো বিওডির জন্য, বিওডি এই যে পুরো ত্রিভুজের জন্য ভূমি কিন্তু তোমার এখানে ওবি, রাইট? দেখো এবার কিন্তু ত্রিভুজ বিওডি হিসাব করতেছো, এই দেখো বিওডি, বি থেকে হিসাব করতেছো, বিওডি, বি ও ডি, তাহলে এখানে ভূমি কিন্তু তোমার এখানে কত? ওবি। আর উচ্চতা এখানে কত ভাই? বিডি। দেখো এবার হাফ ইন্টু, দেখো তো ভাই ওবি যেটা আছে, ওবি যেটা আছে, ওবি তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলে কত ধরছো? 1 ধরছো, ওবির বলে 1 বসাও। আর বিডি যেটা আছে, বিডি এখানে কত বের করছো? বিডি বের করছো 10x, 10x বসাও। ওকে, তাহলে এবার আমাদের কাজ অনেকটা শেষ, আমরা চলো এটাকে আরেকটু করে নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, আরেকটু বাকি আছে আসলে, আরেকটু বাকি আছে। এই ধরনের প্রমাণ তোমার হচ্ছে যে রিসেন্ট টাইমে কম আসে, কিন্তু আগে তো যেহেতু একবার আসছে, তোমার এটা আসলে দেখা উচিত। আর জিনিসটা তো ভাই আমরা তো আসলে মানে শিখতেছি, এখন যদি সবসময় মুখস্থই করে ফেলি, জিনিসটা যদি নাই বুঝি কোত্থেকে আসে, তাহলে কিন্তু আসলে প্রপার আসলে নলেজটা হয় না আর কি। হ্যাঁ, সূত্র তো সবাই পারে ভাই, কিন্তু আসলে প্রমাণটা কয়জন বুঝে, জিনিসপত্রগুলো কয়জন বুঝে। তো সূত্র তো সবাই, আসলে সূত্র তো কোনো ব্যাপারই না, সূত্র তো তোমার ইজি ভাই, কিন্তু তোমাকে প্রমাণটা একটু বুঝতে হবে যদি তুমি আসলে খুব ভালো করতে চাও আর কি। হ্যাঁ, এটা আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, প্রমাণগুলো বুঝলে তোমার আসলে বেসিকটা অনেক ক্লিয়ার হয়। আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু দেখি চিত্র থেকে, এবার আমরা অ্যানালাইসিস করি। আচ্ছা, একটু আমি যদি কালারিং করি, দেখো তো আমাকে একটু করে বলো তো, ত্রিভুজ এওসি এটা কতটুকু আছে? এই যে হলুদ কালারটা, এটা হচ্ছে ত্রিভুজ এওসি, রাইট? আবার দেখো তো তুমি যদি ত্রিভুজ, সরি ত্রিভুজ না, দেখো তো বৃত্তকলা যেটা আছে, এই যে এওবি, এটা কিন্তু ত্রিভুজটারে তো কভার করতেছে, প্লাস আরো এক্সট্রা অংশটাও কিন্তু কভার করতেছে, রাইট? খেয়াল করে দেখো ফিগার থেকে, তাহলে এখান থেকে আমরা দেখতেছি ত্রিভুজ এওসি তো তোমার এটা, আর এ ও বি যে বৃত্তকলাটা আছে সেটা কিন্তু ত্রিভুজটা তো কভার করতেছে, প্লাস আর এক্সট্রা অংশ কভার করতেছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতেছি? আমি কি এখানে বলতে পারি এই যে ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল থেকে, এওসি এর ক্ষেত্রফল থেকে অবশ্যই অবশ্যই বৃত্তকলা এওবি এর ক্ষেত্রফল বেশি। দেখো তোমার কি মতামত ভাই, আপনি যা বলেন। না আমি জানা, তোমার তুমি নিজে বুঝো ভাই। দেখো এখানে এওসি তো এইটা, আর এওবি হইতেছে এটা তো আছে, প্লাস আরো এখানে অবশিষ্ট অংশ আছে, তাহলে অবভিয়াসলি কিন্তু এখানে এওবি এর ক্ষেত্রফলটা বড় হবে। আর এওবি থেকেও দেখো এই যে এই বিওডি যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফল কিন্তু বড় হবে। কেন? এটা তো বৃত্তকলারে কভার করতেছেই, প্লাস আরো এক্সট্রা অংশ হিসেবে তোমার এই উপরের এটাকেও কভার করতেছে। ওই যে বৃত্তকলা তো কভার করবেই, প্লাস আরো এক্সট্রা অংশ হিসেবে এই উপরেরটাকে কিন্তু সে কি করতেছে ভাই? কভার করতেছে। এই যে কে? বিওডিটা, বিওডি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি তাহলে এটা থেকেও বড় কে? ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ওকে, তাহলে চলো এবার আমরা একটু ক্ষেত্রফলগুলো ভ্যালু এখানে বসাই। দেখো ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল তুমি কত পাইছো? ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল তুমি পাইছো হাফ ইন্টু কজ এক্স ইন্টু সাইন এক্স। তাহলে এখানে তুমি পাইছো হাফ ইন্টু কজ এক্স ইন্টু সাইন এক্স। এটার দেন তুমি এখানে তাহলে এওবি এর ক্ষেত্রফল কত পাইছো? একদম প্রথমে বের করছো, এই যে দেখো এওবি এর ক্ষেত্রফল তুমি পাইছো এখানে x/2, রাইট? তাহলে এখানে বসাও x/2 বসাও। x/2 কে আমরা এভাবে লিখতে পারি কিনা? হাফ ইন্টু এক্স। x/2 কে আমরা লিখতে পারি তোমার কি বলতো? হাফ ইন্টু এক্স লিখতে পারি। ওকে, তাহলে এবার এটা থেকে দেখো কি করছি তাহলে বলো তো, এই যে হাফ ইন্টু কজ এক্স ইন্টু সাইন এক্স, তো এটাতে এওসি ক্ষেত্রফল ছিল,
আর এওবির ক্ষেত্রফল লিখছি হাফ ইন্টু এক্স, মানে x/2 ছিল তো হাফ ইন্টু এক্স লিখছি। বিওডির ক্ষেত্রফল কত ছিল ভাই? বিওডির ক্ষেত্রফল ছিল তোমার এখানে দেখো হাফ ইন্টু 10x, কারণ 1 দিয়ে গুণ করলে তো 1ই আসবে। তাহলে বিওডির ক্ষেত্রফল ছিল তোমার এখানে হাফ ইন্টু 10x। আমাকে তাহলে একটু করে বলো, এই হাফ এই হাফ এই হাফ সবার থেকে কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকতেছে কি cos x ইন্টু sin x গ্রেটার দেন x গ্রেটার দেন 10x। ওকে, এই জিনিসটা আমার এখানে থাকতেছে। তাহলে এখানে আমরা দুইটা নিয়ে কাজ করব, একবার হচ্ছে আমরা এই অংশটাকে নিয়ে কাজ করব, দেন হচ্ছে আমরা এই অংশটাকে নিয়ে কাজ করব। যেমন দেখো তো আমরা যদি প্রথমে সবুজ অংশটাকে নিয়ে কাজ করি, এটাকে আমরা তাহলে ফার্স্ট পার্ট বলতেছি, এটাকে আমরা সেকেন্ড পার্ট বলতেছি। তাহলে দেখো তো আমরা যদি সবুজ অংশটাকে নিয়ে কাজ করি, সবুজ অংশ অনুযায়ী কি cos x ইন্টু sin x, এটাকে থেকে তাহলে কে বড়? x বড়। আর তুমি যদি নীল অংশটা নিয়ে কাজ করো, এখানে তাহলে x থেকে 10x বড়। ওকে, তাহলে চলো এরপর আমরা একটা কাজ করি। আমরা কি করি, এখানে দেখো এখানে আমরা পাইছি কত? cos x ইন্টু sin x লেস দেন x, x দিয়ে আমরা ভাগ করে দিই সবাইকে। তাহলে এখানে আমরা পাচ্ছি cos x ইন্টু ডট দিয়ে দেখাচ্ছি sin x ডিভাইডেড বাই x, জাস্ট x দিয়ে ভাগ করে দিছি, আর লেস দেন 1। আর এই পাশে তাহলে আমরা কত পাচ্ছি? যদি আমরা সবাইকে x দিয়ে ভাগ করে দিই 1 থাকবে, আর এই পাশে থাকবে কত? 10x বাই সাজানোর জন্য জাস্ট, আর কিছুই না। ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার এখানে x আসবে। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা এখানে কি করতে পারি। তারপরে আমরা একটা কাজ করি, চলো তোমার এখানে cos x টাকে আমরা ওই পাশে পাঠাই দিই। তাহলে এখানে কত পাবা? sin x ডিভাইডেড বাই x লেস দেন 1 বাই cos x। তাহলে কি করলাম বলো তো, এখানে আমরা cos x টাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিয়েছি, মানে জাস্ট cos আমরা sin x বাই x ছিল তো cos x টাকে জাস্ট এই পাশে আমরা পাঠিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো তো কি পাচ্ছ ভাই? এই পাশে তো 1 আছে। দেখো তো tan x কে ভাঙালে তুমি কি পাও? sin x বাই ডিভাইডেড বাই cos x পাও না? তাহলে এখানে পাও হচ্ছে তুমি sin x ডিভাইডেড বাই, আগে থেকে তো একটা x ছিল, আর এখানে পাও cos x। দেখো কি হচ্ছে এখানে, এই যে tan x কে ভাঙালে sin x ডিভাইডেড বাই cos x পেয়েছে, আগে থেকে একটা x ছিল। এখন তুমি কি করো, cos x টাকে একটু আলাদা লিখো। তাহলে আমরা এটা নিচে sin x এর নিচে জাস্ট x রাখবো। আচ্ছা এই ভাই এটা কেন করতেছেন দেখাচ্ছি। আর ইন্টু তাহলে 1 বাই cos x লিখো। কেন করতেছি দেখাচ্ছি ভাই। ইন্টু তাহলে এখানে 1 বাই cos x লিখো এখানে। ওকে, দেখো এটা তাহলে কেন করতেছি, কারণ আমাকে দেখো তো ভাই প্রুফ করতে বলছে কি sin x বাই x, তাহলে আমাকে তো এখানে sin x বাই x এর ফর্মে আনতে হবে, এই জন্য আনছি। আর এটাকে যেহেতু আমার sin x বাই x লাগবে, তাহলে cos x টাকে এই পাশে পাঠাই দিই। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার কি হচ্ছে এখানে, এই ক্ষেত্রে তাহলে আমার হবে cos x থেকে, দেখো জাস্ট cos x টাকে তাহলে আমরা ক্রস গুণন করে এই পাশে পাঠিয়ে দিছি। এখানে আমরা cos x থেকে sin x বাই x এটা ছোট হবে। তাহলে এখানে দেখো ভাই প্রথমে একটা পাইছি হচ্ছে এটা, এই যে এই জিনিসটা, আর একটা পাইছি হচ্ছে তোমার ওইটা। এবার এই দুটাকে আমরা অ্যানালাইসিস করব। আর একটা পাইছি তোমার হচ্ছে এটা। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো ভাই, এবং একটু আসলে একটু ধৈর্য লাগবে তোমার, কারণ এগুলো প্রমাণগুলো পড়ার জন্য। কিন্তু একবার ভাই পড়িও, এটা আমি রিকমেন্ড করবো তোমাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো এটা আসছে এখানে, তাহলে একটা আসছে তোমার হচ্ছে ভাই sin x বাই x, জাস্ট cos x টাকে এই পাশে নিয়ে গেছি, আর এটাতে জাস্ট cos x টাকে এই পাশে পাঠিয়ে দিছি, তাহলে sin x বাই x আসছে এখানে। আচ্ছা, তাহলে এবার আমরা একটা জিনিস করতে পারি। কি করতে পারি আমি তোমাকে একটু করে দেখাই। আমরা এবারে চলো এই দুটো জিনিসকে এবার একটু নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, বা নেক্সট পৃষ্ঠা আমরা আরেকবার লিখি দরকার হলে। তাহলে চলো আমি একটা পেজ অ্যাড করলাম। পেজ অ্যাড করার পরে চলো আমরা আগেরটাতে যাই। চলো আমরা এইটা যেটা পাইছি এটাকে একটু আমরা চলো কপি করে নিয়ে আসি এখানে। হ্যাঁ, চলো এটা কপি করলাম, এখানে তাহলে পেস্ট করে দিই। তাহলে এখানে আমরা নিয়ে আসছি, এটা পাইছিলাম আমরা এখানে। ওকে, আচ্ছা তাহলে এবার এটা লাল বক্স লাগতেছে না। আচ্ছা, তাহলে এবার দেখো, আর আমরা দেখো ওইখানে যেটা পাইছিলাম আর একটা, এটাকেও চলো আমরা কপি করে আনি। তাহলে চলো আমরা এটাকেও কপি করলাম, এখানে আমরা নিয়ে আসি। ওকে, আমরা এই জিনিসগুলো এখানে পাইছি আগের পৃষ্ঠা থেকে। তাহলে এবার আমাদের কিন্তু প্রমাণ শেষ, আমরা জাস্ট একটু করে মডিফাই করতে পারি, কিছুই না, শেষ। দেখো এটা পাইছি আমরা এখানে। এবার লক্ষ্য করে দেখো, এবার তুমি কি করো, এইটাকে এই যে অংশটা আছে এটাকে তুমি একটু এই পাশে লিখো, এইটাকে তুমি আগে লিখো এখানে। অর্থাৎ তাহলে আমরা কি করতেছি বলতো, এদের জায়গা বদল করে পাই। তাহলে আমরা তো এটা পাইছিলাম তাই না, তাহলে আমরা লিখতে পারি জায়গা বদল করে পাই। মানে
আমরা হইতেছে এই জিনিসটাকে এখানে লিখতেছি আর এই জিনিসটাকে এখানে লিখতেছি। ভাই তুমি বলবা কেন, এখনই বুঝতে পারবো। দেখো কেন লিখতেছি এটা। এখন দেখো, এখন একটা জিনিস দেখো, চিন্তা করে দেখো, একটা জিনিস যদি এরকম হয়, আমরা জানি 1 থেকে 2 বড়, আবার 2 থেকে তোমার হচ্ছে 3 বড়। দেখো একটা এক্সাম্পল দিচ্ছে, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়। তাহলে তুমি এর পরের লাইনে কি লিখতে পারো? 1 থেকে 2 বড়, 2 আবার 3 থেকে ছোট, রাইট? দেখো না, 1 থেকে ধরো 2 বড়, 2 থেকে ধরো 3 বড়, তখন তুমি এর পরের লাইনে লিখতে পারো 1 থেকে 2 বড়, 2 আবার 3 থেকে ছোট। দেখো তো সিমিলার ওয়েতে এই যে এটাকে তুমি মনে মনে 1 চিন্তা করতে পারো, এটাকে তুমি মনে মনে 2 চিন্তা করতে পারো, এটাকে তুমি মনে মনে 2 চিন্তা করো, এটাকে মনে মনে তুমি 3 চিন্তা করো। দেখো 1 থেকে এটা বড়, এইটা আবার এটা থেকে ছোট, তাহলে ইন টোটাল আমি তাহলে কি লিখতে পারি এখানে? একসাথে যদি লিখি, cos x থেকে sin x বাই x এটা বড়, আবার এটা তোমার হচ্ছে ভাই 1 বাই cos x থেকে ছোট। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারি। তাহলে চলো আমি একটু করে স্পেস দরকার তো আমার এখানে, আর নতুন পৃষ্ঠা আমরা যাবো না আসলে, এই জন্য আমি এখানে একটু করে লিখে দিই, একটু উপরে তুলে দিই এগুলাকে। আশা করি এই জিনিসটা এতটুকু বুঝতে পারছো ভাই, কেন আমরা এটাকে একসাথে এভাবে লিখলাম। তাহলে এই জিনিসটাকে চলো আমরা এক্সাম্পল শুরু এখানে এখানে নিয়ে আসি। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার সবার। হ্যাঁ, তাহলে এবার দেখো, এবারে এখান থেকে আমরা কি করবো দেখো তো, এবার আমার দেখো আমরা কিন্তু সাইন এক্স বাই এক্স চলে আসছে। দেখো আমার এখানে কিন্তু এই প্রমাণে সাইন এক্স বাই এক্স লাগে। আর এটা কি দেওয়া আছে, এটা আগে লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে এবার তুমি একটা কাজ করো, সবার সাথে লিমিট এক্স টেন্স টু জিরো লাগাই দাও, সবার সাথে লিমিট এক্স টেন্স টু জিরো লাগাই দাও, সবার সাথে লিমিট এক্স টেন্স টু জিরো লাগাই দাও। এখানে তাহলে কজ এক্স লিখো, সবার সাথে তুমি লিমিট এক্স টেন্স টু জিরো লাগাই দাও। এখানে তাহলে সাইন এক্স বাই এক্স, সবার সাথে তুমি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লাগাই দাও। এখানে হচ্ছে তোমার ভাই 1 বাই কজ এক্স। এবার দেখো, তুমি যদি এখানে এই কজ এক্স এর এখানে যদি এক্স ইকুয়াল যদি জিরো বসাও, তাহলে কজ জিরো গুলো কত আসবে? 1 আসবে। আর এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স, তারপর এখানে দেখো তুমি যদি এখানে এক্স টেন্স টু জিরো, তো কজ এক্স এর এখানে এই যে কজ এর এখানে এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে 1 বাই কজ জিরো। তো কজ জিরো ভ্যালু কত? কজ জিরো ভ্যালু হচ্ছে তোমার 1। তাহলে একটা জিনিস দেখো, কজ জিরো ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 বাই 1 মানে কত? 1ই আসবে, 1ই আসবে। তাহলে একটা জিনিস দেখো, এই যে ভিতরে জিনিসটা আছে, এই যে ভিতরে জিনিসটা আছে, দেখো এখানে এই তোমার হচ্ছে যে লাইনটা এখানে কি বলতেছে, এই জিনিসটা 1 থেকে বড় আবার 1 থেকে ছোট, এরকম কখনো কিছু হইতে পারে? দেখো একটা জিনিস বলতেছে কি, এই জিনিসটা 1 থেকে বড় আবার 1 থেকে ছোট, এরকম একসাথে তো কখনো একই সাথে 1 থেকে বড় হইতে পারে না, আবার একই সাথে 1 থেকে ছোট হইতে পারে না। তাহলে এটা এক্স্যাক্টলি 1 এর সমান, এক্স্যাক্টলি 1 এর সমান। তাহলে সুতরাং আমরা তাহলে এখানে লিখতে পারি, সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু কত ভাই? 1। তাহলে এটা তোমার কি হয়ে গেছে, এখানে প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি তোমাকে বলি, তুমি আসলে যখন এটা তোমার পরীক্ষায় আসবে, তুমি তো এত বড় করে আসলে প্রমাণ করতে পারবা না। তুমি তাহলে কোন কোন লাইন তুমি পরীক্ষায় লিখবা, কোন কোন লাইন লিখবা না, আমি তোমাকে এটা বলে দিই। তাহলে এটা হচ্ছে প্রুফড হয়ে গেছে। দেখো এটা কেন এরকম হয়েছে, দেখো ধরো তোমাকে লিখছে এখানে এরকম, মানে এক্স এর ভ্যালুটা 1 থেকে বড় আবার 1 থেকে ছোট, তাহলে তাহলে এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 1, আর কোনো অপশনই নেই। কারণ একই জিনিস একসাথে কখনো একটা থেকে ছোট, একটা থেকে কখনো বড় হইতে পারে না। তাহলে এখন দেখো প্রমাণে তুমি কি কি লিখবা। প্রথম কথা, প্রমাণে তোমার কিন্তু ভাই এরকম ব্যাসার্ধ 1 আমি এরকম ধরে ধরে লিখছি, তোমার হচ্ছে যে ভাই এরকম ইয়া করা লাগবে না। তুমি একটা বৃত্ত আঁকবা, সিম্পল 1 1 লিখে দিবা। দেন এই যে আমি এত ভেঙে চুরে লিখছি, লিখা লাগবে না, তুমি ডাইরেক্ট এ ও বি এর ক্ষেত্রফল লিখে দিবা, এ ও বি এর ক্ষেত্রফল লিখবা। দেন এগুলো যে তুমি বুঝতেছো, যদি এটা 1 হয় তাহলে এটা তোমার হচ্ছে যে ভাই সাইন এক্স হবে, এটা কজ এক্স হবে, এটা আসলে বোঝাই যায় প্র্যাকটিসের মাধ্যমে। সো তুমি এগুলো আর এত ভেঙে চুরে না রেখে ডাইরেক্ট জাস্ট এরিয়া বের করবা। এরিয়া বের করার পরে এখানে চলে আসবা, এখান থেকে এটা চলে আসবা, বাস শেষ। তোমার আসলে এত বড় করে প্রমাণ করার দরকার নাই। সো আমি আশা করতেছি তোমরা এখানে প্রমাণটা বুঝতে পারছো ভাই। তাহলে দেখো এইগুলো আসলে খুবই তোমার হচ্ছে যে ভাই এই প্রমাণটা আসলে তেমন একটা পরীক্ষায় লাগে না, তারপরে তাহলে আমরা এখানে দেখাই দিলাম। তাহলে দেখো তাহলে আমরা এখানে কি কি পাইছি তাহলে এখন পর্যন্ত। তাহলে আমরা এখানে পাইছি, যদি একটু করে দেখি, আমরা যদি একটু করে নেক্সট পৃষ্ঠা অ্যাড করি, এখানে আমরা তাহলে পাইছি হচ্ছে যে ভাই তোমার এই সূত্রটা পাইছি, লিমিট এক্স টেন্স টু জিরো,
সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু তোমার এখানে 1 পাইছি। কোনো কারণে যদি ওই যে ওইটাকে উল্টাই দাও, অর্থাৎ এক্স টেন্স টু 0, এক্সটাকে যদি উল্টাই দাও অর্থাৎ এক্সটাকে উপরে নিয়ে আসো, সাইন এক্সটাকে নিচে নিয়ে আসো, এটার তাহলে কত আসবে বলো তো? 1ই আসবে। কেন? কারণ দেখো এটাকে উল্টানো মানে কি, এই যে দেখো এটাকে উল্টানো মানে হচ্ছে 1কে উল্টে দাও, তো 1কে উল্টালে তো 1ই পাবা। তো সিমিলার ওয়েতে আসলে আরেকটা জিনিস প্রমাণ করা যায় যে লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স ইকুয়ালস টু 1, আবার ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই tan x, এটাও ইকুয়াল টু কিন্তু 1ই হবে কারণ উল্টাই দিলে। তার মানে আমি বলতে চাইতেছি যে এই যে তুমি দেখো 3-4 পৃষ্ঠার যে প্রমাণটা তুমি এখানে করলা, এইভাবে তুমি সিমিলার ওয়েতে কি প্রুফ করতে পারো? এই সেকেন্ড সূত্রটাকে তুমি প্রুফ করতে পারো। কিন্তু সেকেন্ড সূত্রকে আমরা প্রুফ করবো না, কারণ এটা আসলে পরীক্ষায় আসে নাই কখনো, আর উপরেরটা আসছে বলে আমরা পড়ছি। তবে আমি বলি ভাই, কোনো তুমি চাইলেই করতে পারো, নিজেই করতে পারো। আমি তোমাকে প্রসিডিউর তো বলেই দিলাম, এই প্রসিডিউরগুলো ফলো করবা, দেন তোমার হচ্ছে অটোমেটিক্যালি এই জিনিসটাও প্রুফড হয়ে যাবে। আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। দেখো এবার আমি এটা তোমাকে খটকা ক্লিয়ার করি, একটা দেখো খটকা ক্লিয়ার করি। দেখো এই খটকাটা আমি গতদিন লাগাইছিলাম তোমাকে, ইচ্ছা করে দেখো আমি এখানে তোমাকে তখন দেখাইছিলাম। সেটা হচ্ছে দেখো, ধরো তোমার এখানে যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকে এবং তোমার এখানে যদি সাইন এক্স বাই এক্স থাকে, তা আমি বলছিলাম মানুষজন এটাকে সরাসরি কত লিখে দেয়? 1 লিখে দেয়। এটা কি ছিল? রং ছিল। তো আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, তুমি যদি ধরো তোমার এই ম্যাথটা রিটার্নে আসছে, ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স এর মান বের করতে বলছে, আর তুমি সরাসরি 1 লিখে দিছো, তাহলে স্যার তোমাকে কেটে দিবে। স্যারে কি করবো বলো? তোমাকে কেটে দিবে। কেন? কারণ ফর্মুলা আছে হচ্ছে যে ভাই জিরোর জন্য, 0/0 ফর্মেটের জন্য, কিন্তু এখানে ইনফিনিটি বসালে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মেট আসতেছে। বুঝতে পারছো জিনিসটা এখানে? তাহলে কিন্তু এখানে তোমার হচ্ছে ভাই এই ফর্মুলাটা তুমি দেখো, এখানে খেয়াল করে দেখো, এই যে ফর্মুলাটা সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই হবে যখন 0/0 থাকবে। কিন্তু তুমি যদি এখানে একটু করে দেখো একটা জিনিস, তুমি যদি এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও, সাপোজ তুমি এখানে যদি এক্স এর জায়গায় যদি কত বসাও? ইনফিনিটি বসাও। আচ্ছা দেখো নিচে তো ইনফিনিটি আসছে, আমাকে একটু করে বলো উপরে কি, উপরের এই ভ্যালুটা কি আসবে? উপরের এই ভ্যালুটা কি আসবে? তোমরা দেখো এইটা ভ্যালুটা কিন্তু ইনফিনিটি আসবে না। কেন আসবে না আমি তোমারে বলি। তুমি যদি সাইনের ক্ষেত্রে দেখো, সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মান কত হইতে পারে? 1 হইতে পারে, আর মিনিমাম মান কত হইতে পারে ভাই? -1 হইতে পারে। তুমি চেক করে দেখতে পারো যে সাইনের ম্যাক্সিমাম মান 90 ডিগ্রিতে পাও, 1 পাও, আর সাইনের মিনিমাম মান তুমি পাও হচ্ছে ভাই 270 ডিগ্রিতে। সেটা কত হয় তোমার এখানে ভাই? সেটা হবে তোমার এখানে ভাই -1। চেক করে দেখিও সেটা কত হবে? -1। অর্থাৎ সাইনের তোমার ম্যাক্সিমাম মান তুমি 1 পাও, আর মিনিমাম মান তুমি -1 পাও। আর তুমি যদি তোমরা হয়তো ত্রিকোণমিতিতে পড়ে আসছো, সাইনের কার্ভ যদি সবাই দেখো, সাইনের গ্রাফ কিরকম হয় বলো তো? সাইনের গ্রাফ হয় তোমার হচ্ছে ভাই এরকম। সাইনের গ্রাফ, তোমার গ্রাফ হয় হচ্ছে ভাই এরকম। অর্থাৎ দেখো সাইনের যে মানটা তাইলে ভাই সেটা তোমার তাইলে 1 এর উপর উঠতেছে না, আর এই মানটা তাহলে 1 এর নিচে নামতেছে না। তাহলে এখানে কিন্তু তোমার এখানে এই 1 এবং -1 এবং 1 এর মধ্যে কিন্তু সাইনের মানটা বারবার ঘুরতে থাকবে। তাহলে সাইন ইনফিনিটিও যদি বসাও, ইনফিনিটি মানে কি? যে অ্যাঙ্গেল গুলোতে বসাচ্ছ, তাই না? এই সাইনের পরে যা থাকে, ধরো তুমি এখানে সাইন 90 বসাইছো, ইকুয়াল টু 1 লিখতেছো, 90 দ্বারা কি বোঝায়? অ্যাঙ্গেলই তো বোঝায়, তাই না? ধরো তুমি এখানে সাইন ডিগ্রি যদি নাও লিখো, 180 যদি লিখো, এটা দ্বারা তো অ্যাঙ্গেলই বোঝায়। এখন এই যে ইনফিনিটি, এটা মানে অ্যাঙ্গেলই বোঝাচ্ছে, মানে অসীমের দিকে অ্যাঙ্গেলটা। তো তুমি যে অ্যাঙ্গেলই বসাও না কেন, সাইনের মান কিন্তু অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যেই পাবা। তাহলে এই ভ্যালুটা কিন্তু একটা ফাইনাইট ভ্যালু আসবে। ওকে, তাহলে তোমার এই যে সূত্রটা, এই সূত্র কিন্তু শুধুমাত্র তোমার 0/0 ফরম্যাটের জন্য অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে তো ভাই তোমার ফাইনাইট বাই ইনফিনিটি আসতেছে, তাহলে তুমি যদি ডাইরেক্ট 1 লিখে দাও, তাহলে স্যারও তোমাকে কিন্তু রং দিবে। মানে তুমি যদি ধরো রিটার্নে আসছে, সাপোজ ধরো এই প্রবলেমটা কোথায় আসছে? রিটার্নে আসছে। রিটার্নে আসার পরে তুমি হচ্ছে জাস্ট এখানে সাইন এক্স বাই এক্স আছে, তো এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তো তুমি তো এক্স বাই এক্স দেখছো, এটা খেয়াল করো না আর, ডাইরেক্ট 1 বসাই দিছো, স্যার তোমাকে কিন্তু কেটে দিতে পারবে। মানে স্যারের এই রাইটটা আছে। কেন? কারণ এটা তো ভাই ফর্মুলাতেই পড়ো না, ফর্মুলা অ্যাপ্লাই করা যায় 0/0 হইলে। তাহলে এটা আসলে অ্যাকচুয়াল আনসার কত হবে? অ্যাকচুয়াল আনসার কিন্তু 1ই হবে। এই যে জিনিসটা আছে, এটার অ্যাকচুয়াল আনসার কিন্তু কত হবে? 1ই হবে। কিন্তু তুমি ডাইরেক্ট 1 লিখতে পারবা না, তোমাকে এটা প্রুফ করে আসতে হবে এটার ভ্যালু 1। আমি তোমাকে বলি তাহলে এইটার যে অ্যাকচুয়াল আনসার,
এটার অ্যাকচুয়াল আনসার কিন্তু তোমার 1ই হবে, কিন্তু ডাইরেক্ট লেখা যাবে না, কিন্তু ডাইরেক্ট লেখা যাবে না, তোমাকে হচ্ছে প্রুফ করে আসতে হবে, প্রুফ করে আসতে হবে। ওকে, তাহলে চলো কিভাবে প্রুফ করে আমরা একটু করে শিখি জিনিসটা, যে এটার ভ্যালুটা কিভাবে 1 আনে। তাহলে এই জিনিসটা তোমাকে আমি শিখাই দিই। দেখো, ধরো তোমার এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, তো তোমার এখানে ধরো দেওয়া আছে এরপরে যে সাইন এক্স বাই এক্স দেওয়া, সাইন এক্স বাই এক্স দেওয়া। এখন জিনিসটা বুঝো ভাই, এখানে জিনিসটা বুঝো, এখানে আমরা দেখলাম যে এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, উপরের মানটা কিন্তু ফাইনাইট আসছে, নিচেরটা হচ্ছে তোমার ঝামেলা করতেছে। তাহলে এইটারে তোমার ঝামেলাটা দূর করতে হবে। তো কিভাবে ঝামেলা দূর করবা, দেখো এখানে এরকম যদি কখনো এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে, তুমি অনেক অঙ্কে এরকম করে ধরে নিবা, ধরি এক্স ইকুয়ালস টু 1/h, তাহলে কত ধরে নিবা বলো তো? এরকম অঙ্কে যদি কখনো এরকম দেখো যে তোমার মানে এক্স যদি ইনফিনিটির সমান হয়, মানে ইনফিনিটি টেন্ডস টু করে, তখন তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, এক্স ইকুয়াল কত লিখতে পারো? 1/h লিখতে পারো। এটাতে কি সুবিধা হবে দেখো, এক্স ইকুয়াল যদি 1/h হয়, তাহলে আমাকে একটু করে বলো এখানের মধ্যে খেয়াল করে দেখো, এক্স যখন ইনফিনিটি, আচ্ছা এইচ ইকুয়াল তাহলে কত হবে দেখো, আগে এইচ ইকুয়াল তাহলে কত হবে দেখো, এক্স 1/x, খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল যদি 1/h হয়, তাহলে এইচটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এক্সটা এদিকে নেমে যাবে। তাহলে এক্স ইকুয়াল যদি 1/h হয়, তাহলে এইচ ইকুয়াল কিন্তু লিখতে পারো তুমি 1/x, কারণ এক্সটা জাস্ট এখানে নেমে গেছে। এবার একটা জিনিস দেখো, আমরা সবাই জানি 1/0 মানে কত? ইনফিনিটি। তাহলে 1/∞ মানে কত হবে? 0। কেন? 1/0 মানে ইনফিনিটি, ইনফিনিটিকে এদিকে নিয়ে আসো, জিরোটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 1/∞ মানে 0 আসবে। এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই জানো, 9 10-এ, আর যারা জানো না তাহলে এখন তাহলে শিখেই ফেললাম যে 1/0 মানে ইনফিনিটি, আর তোমার হচ্ছে ভাই 1/∞ মানে হচ্ছে 0। তাহলে আমি এটাকে একটু বক্স করে দিই, কারণ এটা তোমার হয়তো অনেক ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে দেখো এখানে, এইবার এখানে দেখো তো এক্স টেন্স টু কি ছিল? এখানে কিন্তু তোমার এক্স টেন্স টু ইনফিনিটি ছিল। তাহলে এই যে এক্সটা আছে নিচে, এটা কিন্তু ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা যদি ইনফিনিটির দিকে যায়, এটা কিন্তু 0-র দিকে যাবে। কেন? কারণ লক্ষ্য করে দেখো, এক্স ইকুয়াল টু 1/h, তো এইচ ইকুয়াল টু কত পাইছো? 1/x পাইছো। তো এক্স যদি ইনফিনিটির দিকে যায়, অর্থাৎ নিচেরটা যদি ইনফিনিটি হয়ে যায়, রেজাল্ট কত আসে? 0 আসে। তার মানে নিচেরটা যদি ইনফিনিটি হয়ে যায়, রেজাল্ট কিন্তু 0-র দিকে যাবে। দেখো রেজাল্ট 0-র দিকে যাচ্ছে। যদি এটা নিচেরটা ইনফিনিটি হয়, এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এক্স যদি ইনফিনিটির দিকে যায়, অর্থাৎ নিচেরটা যদি ইনফিনিটির দিকে যায়, রেজাল্ট কত হবে বলো তো ভাই? রেজাল্ট হচ্ছে তোমার 0-র দিকে যাবে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এটা 0-র দিকে যাবে এখানে। ওকে, তাহলে গেল। তাহলে এবার দেখো এখানে, তাহলে তুমি জাস্ট কি ইমপ্লিমেন্ট করবা, মানে তাহলে এক্স যখন ইনফিনিটির দিকে যাবে, তখন এইচ যখন 0-র দিকে যাবে, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় এইচ টেন্স টু 0 বসাই দাও। তারপর যেখানে যেখানে এক্স দেখছো, এক্স ইকুয়াল 1/h ধরে নিছিলা, 1/h লিখো, সাইন 1/h লিখো। তাহলে দেখো এবার লিমিট এইচ টেন্স টু 0 চলে আসছে, এই যে সুন্দর এই ফরম্যাট, এই ফরম্যাট এক্স বাই এক্স, এই 1/h বাই 1/h। এইবার তুমি এটাকে কত লিখো? 1 লিখো। মানে রিটার্নে যদি আসে তোমার এখানে, কারণ দেখো এইটাও 1/h, এখানেও তোমার হচ্ছে 1/h আছে এখানে। তো এখন তাহলে কি হচ্ছে? এই যে এই ফরম্যাট চলে আসছে, এক্স বাই এক্স 0, আর এখানে দেখো 1/h 0-র দিকে যাচ্ছে। তার মানে আমি বলতে চাইতেছি, যদি এমসিকিউতে আসে তাহলে ডাইরেক্ট তুমি 1 দেখায় দিবা, কিন্তু যদি এমসিকিউতে না আসে, তোমার তখন একটু ভেঙে ভেঙে করতে হবে, মানে 3টা লাইন তোমাকে দেখাইতে হবে এইটা কোত্থেকে আসছে, মানে স্যার তোমাকে কেটে দিতে পারে। বুঝতে পারছো জিনিসটা? কারণ ইনফিনিটির জন্য কোনো ভাই ফর্মুলা নাই, জিরো টেন্স টুর জন্য ফর্মুলা আছে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে তুমি কি করবা তাহলে ভাই? এটা হচ্ছে রিটার্নের জন্য করবা, হ্যাঁ। আর যদি এমসিকিউতে আসে, তাহলে ভাই ডাইরেক্ট এরকম যদি থাকে, তুমি তাহলে হচ্ছে ভাই ডাইরেক্ট সাইন এক্স বাই এক্স এগুলো কত লিখে দিবা? তুমি হচ্ছে 1 লিখে দিবা যদি এমসিকিউতে আসে। যদি রিটার্নে আসে, একটু 2-3টা লাইন ভেঙে দেখাইতে হবে। আশা করি এই জিনিসটা এখানে হয় ক্লিয়ার হয়েছে। তাহলে ভাই চলো আমরা দেখি আজকে আমরা কি কি পড়লাম, তাহলে একটু করে রিভাইজ দিয়ে আসি আমরা। প্রথম হচ্ছে আমরা তোমার হচ্ছে রিভিউ করলাম, দেন এখানে একটা ম্যাথ করলাম, এখানে আরেকটা ম্যাথ করলাম আমরা, দেন এখানে একটা সূত্রটা প্রমাণ করছি আমরা। এরপর হচ্ছে আমরা এটা পাইছি, এরকম পাইছি। তাহলে আমরা চলো এবার একটা সোজা জিনিস দেখি। সো এখান থেকে তাহলে দেখো আমরা তাহলে সামারি করে ফেলি। সেটা দিচ্ছে ভাই, যদি আমার এখানে এরকম থাকে, এটা তো আমরা গতদিনই দেখছিলাম, 0 থাকলে তো সমস্যা ছিল না, 0/0 ফরম্যাট আসলে। ওকে, আর যদি ইনফিনিটি ফরম্যাট আসে, আনসার 1-ই হবে, কিন্তু ডাইরেক্ট রিটার্নে আসলে ডাইরেক্ট লেখা যাবে না, তোমাকে 2টা লাইন ভেঙে দেখাইতে হবে, যেটা এরকম 0-তে কনভার্ট করে দেখাইতে হবে। ওকে,
আর যদি ভাই তোমার এমসিকিউতে আসে তাহলে তুমি 1 ডাইরেক্ট লিখে দিবা, এটা তো কোনো সমস্যা নেই এমসিকিউতে আসলে। আচ্ছা তাহলে চলো এটাকে আমি একটু বক্স করে দিই। এমসিকিউতে আসলে ডাইরেক্ট লিখে দিব, কিন্তু রিটেন আসলে ডাইরেক্ট আসলে ভাই লিখবো না। আশা করি ভাই এতটুকু এখানে সবাই বুঝতে পারতেছো। তাহলে ভাই চলো আমরা তাহলে একটু ইজি জিনিস দেখে আসো, লিমিটের সাধারণ ধর্মাবলী। সো বেসিক্যালি লিমিটের কিছু সাধারণ ধর্মাবলী আছে, যেমন কিরকম সাধারণ ধর্মাবলী, ধরো তোমার এখানে লিমিট এক্স টেন্স টু এ লিখা, তো এরপরে ধরো এখানে এফ অফ এক্স লিখা। খেয়াল করে দেখো এই যে এখানে যেটা থাকবে না, এটা হচ্ছে তোমার চলক। মানে এখানে তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি দেখো, ধরো কোনো কারণে তোমার যদি একটা এক্সাম্পল দিই আমি, কোনো কারণে ধরো লেখা লিমিট এক্স টেন্স টু এ, তারপরে ধরো এখানে লেখা এক্স কিউব, তারপরে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স, অথবা ধরো ওয়াই স্কোয়ার এক্সটাকে তুমি পরে লিখো, আগে জাস্ট এরকম লিখো। তাহলে এখানে দেখো এখানে কি লেখা, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স কিউব ওয়াই লেখা। তাহলে এখানে কি আছে, এখানে আছে এক্স, তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে চলক, তাহলে বাকি জিনিসটা কি হবে, বাকি জিনিসটা হবে ধ্রুবক। আর ধ্রুবককে তাহলে এই যে ওয়াই জিনিসটা কি হবে বলো তো, এখানে ধ্রুবক হবে। তারপর তোমার যদি এরকম থাকতো কখনো লিমিট ওয়াই টেন্স টু এ এক্স কিউব ওয়াই, তখন কি হইতো, এই যে এইটা যেটা থাকবে এটা হচ্ছে তোমার চলক, আর এটা যেটা থাকবে এক্স, এক্স এক্ষেত্রে তোমার এখানে ধ্রুবক হয়ে যাবে। অর্থাৎ মেইন পয়েন্ট হচ্ছে লিমিটের পর এখানে যে থাকবে সেটা হচ্ছে তোমার চলক, আর বাকিটা কি হয়ে যাবে তখন ধ্রুবক হয়ে যাবে। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা তো এটা কি হবে, আমি তোমার আনসার কি হবে আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখো, ধরো তোমার এখানে আরেকটা সূত্রাবলী কি আছে, ধর্মাবলী কি আছে, ধরো এখানে লিমিট এক্স টেন্স টু ধরো সামথিং এ দেওয়া আছে, তারপরে ধরো এখানে একটা কে একটা কনস্ট্যান্ট, এখানে ধরো একটা ফাংশন অফ এক্স আছে। তাহলে কে তো কনস্ট্যান্ট মানে কে ধ্রুবক, ধ্রুবককে যারা তুমি আগে নিয়ে আসতে পারো, তাহলে এটাকে লিখতে পারো তখন তুমি কে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। জাস্ট যেখানে যেখানে চলক আজ থাকবে সেটাই ভিতরে থাকবে, বাকিটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো। যেমন দেখো এটার ক্ষেত্রে, তাহলে এখানে ধ্রুবকটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, চলকটাকে জাস্ট ভিতরে রাখলেই চলবে। তাহলে এটার ক্ষেত্রে আনসার লিখতে পারো ওয়াই লিমিট এক্স টেন্স টু এ এক্স কিউব। তাহলে এখানে কিন্তু ধ্রুবকটাকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারো, এটা কিন্তু তোমার ধ্রুবক। এখানে কি লিখতে পারো, এখানে ধ্রুবককে এক্স কিউব, এক্স কিউবকে বাইরে নিয়ে আসলা, লিমিট ওয়াই টেন্স টু এ, ওয়াইটাকে তখন ভিতরে রাখতে হবে। তাহলে অলওয়েজ তুমি ধ্রুবকটাকে হচ্ছে বাইরে নিয়ে আসতে পারো। যেমন এখানে তোমার কেটা কি ছিল ভাই, কে কিন্তু তোমার এখানে ধ্রুবক ছিল। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি সাধারণ ধর্মাবলীর মধ্যে। তারপর আরেকটা ধর্মাবলী দেখো, ধরো তোমার এখানে লিমিট এক্স টেন্স টু এ লেখা, তোমার এখানে ফাংশন অফ এক্স আছে প্লাস জি অফ এক্স আছে। তুমি যদি এটাকে এভাবে লিখতে পারো, আলাদা আলাদা করে বের করতে পারো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। অর্থাৎ তোমার যদি কখনো দুইটা ফাংশন যদি যোগফল আকারে থাকে তাহলে জিনিসটাকে তুমি আলাদা আলাদা ভাবে লিখতে পারো। সিমিলার ওয়েতে যদি তোমার ফাংশন দুইটা বিয়োগফল আকারে থাকতো, সিমিলার ওয়েতে ভাই ধরো তোমার এখানে ফাংশনটা যদি বিয়োগফল আকারে থাকতো, তখন তুমি আলাদা আলাদা বিয়োগফল আকারে লিখতে পারতা। ওকে ভাই, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। দেন আসো আমরা নেক্সটে যাই, নেক্সট আরো ধর্মাবলী দেখে আসো। নেক্সট ধর্মাবলী দেখো, তোমার ধরো লিমিট এক্স টেন্স টু এ, দুইটা ফাংশন গুণ আকারে আছে, অর্থাৎ এফ অফ এক্স আর জি অফ এক্স গুণ আকারে আছে। তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, আলাদা আলাদা গুণ আকারে দেখাইতে পারো, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তারপর তোমার যদি ভাই লিমিট এক্স টেন্স টু ধরো এ লেখা, ধরো এটা ভাগফল আকারে আছে, অর্থাৎ এখানে ধরো এফ অফ এক্স, এখানে ধরো তোমার জি অফ এক্স। এটাকে লিখতে পারো আলাদা আলাদা ভাবে, মানে একবার তুমি উপরে লিমিট নিয়ে যাও, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, আর তুমি হচ্ছে নিচে লিমিট লিখো এক্স টেন্স টু এ জি অফ এক্স। অর্থাৎ আমি তাহলে যেটা বলতে চাইতেছি ভাই সেটা হচ্ছে, তুমি যদি কখনো এরকম যদি ভাই তোমার
এই গুণফল আকারে থাকে তাহলে তুমি গুণফল আকারে লিখতে পারো, ভাগফল আকারে থাকলে তুমি হচ্ছে ভাগফল আকারে লিখতে পারো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে লিমিটের সাধারণ ধর্মাবলী ভাই, সেগুলোতে নর্মাল জেনারেল একদম জিনিস। তো আশা করি এই টপিকগুলো বুঝতে পারছো। দেন আমি চলো কয়েকটা প্রয়োজনীয় সূত্র দেখাই কয়েকটা, কারণ এই সূত্র রিলেটেড ম্যাথ আমরা নেক্সট দিন করব। জাস্ট আমি তোমাকে 2-1টা সূত্র দেখা যাই। সেটা হচ্ছে যদি কখনো দেখো ই টু দি পাওয়ার এক্স কে আসলে আমরা ভাঙে এইভাবে লিখতে পারি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে 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 ইনফিনিটি পর্যন্ত। কোশ্চেন হচ্ছে এটা পাইছি থেকে, এগুলো পাইছে হচ্ছে ম্যাকলোরিনের ধারা থেকে। এগুলো পাইছি থেকে বলো তো? এগুলো পাইছে হচ্ছে তোমার ম্যাকলোরিনের ধারা থেকে। তো ম্যাকলোরিনের ধারা তোমাদেরকে আমি এখনো পড়াই নাই, সামনে পড়াবো, তখন দেখবা এই সূত্রগুলো কোত্থেকে আসছে। কিন্তু আপাতত একটু মুখস্থ রাখতে হবে, কারণ লিমিটের ম্যাথগুলো করার জন্য তোমার এটা সাহায্য করবে। তাহলে যদি ভাই আমাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেয়, তাহলে সূত্র কি হবে? তাহলে ভাই কিছুই হবে না, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে দিবা, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স এর জায়গায় জাস্ট মাইনাস এক্স বসাই দিবা, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে যাইতে থাকবে জিনিসটা, ওকে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তারপর যদি ভাই আমাকে কেউ বলে ই টু দি পাওয়ার 1 বের করো, তখন কি করবো ভাই? এক্স এর জায়গায় জাস্ট ভাই 1 বসাই দাও, তাহলে এক্স এর জায়গায় জাস্ট 1 বসাই দাও, আর কিছুই না ভাই। তো এইগুলো হচ্ছে আমরা ম্যাথগুলা নেক্সট দিন দেখবো। আরো 3টা বিস্তার আছে আসলে, এটা আমি নেক্সট দিন দেখাই দিব, কারণ আজকে আসলে অনেক তোমাদের উপর বোঝা চলে গেছে ভাই, কারণ যে প্রমাণ পড়ছি এই প্রমাণটাই তো অনেক বড় আর কি। আচ্ছা, তাই আমার কিছু করার নাই, প্রমাণটা এরকম, প্রমাণটা বইয়েটা দেখলে তুমি হচ্ছে অনেক কিছু বুঝবা না, সেই জন্য হচ্ছে আমি একদম ভেঙে ভেঙে তোমাকে দেখাইছি। যে একবার প্র্যাকটিস করলে পারবা আর কি। পিডিএফ তো তোমার কাছে থাকবেই, তুমি দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা, তাহলে ভাই এটা হচ্ছে আমার এখানে সূত্র। তাহলে ভাই আজকের লেকচার আমরা এখানে শেষ করব। সো যদি তোমার আজকে পড়াগুলো তুমি যদি বুঝো, তুমি আজকে ভিডিওতে লাইক করতে পারো ভাই, এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভাই, এবং তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, যেখানে অনেক অনেক আরো ভিডিও আছে, দেখতে পারো চলো এখান থেকে। আর হলো যে ভাই এই গ্রুপে অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবো ভাই। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।